ফোন নাম্বার জোগাড় করে কোম্পানিকে ফোন দিছি যে ভাই এটা মানে এরকম কোনো নোটিশ না দিয়ে চলে যেতেছে। বলেছে কি হয়েছে, তুমি কম বেতন দাও তাই আমার কাছে আসে। কখনো কখনো ইভেন্ট শেয়ার হোল্ডাররা এরকম বলতো যে রাইসুল তুমি কি কোম্পানি চালাইতেছো নাকি ফিলান্থ্রপি করতেছো, প্রফিট তো দাও না। আপনাকে নিয়ে একটু স্টাডি করছিলাম, আমি দেখলাম যে ব্রেন স্টেশনের এক্সিস্টিং টিম মেম্বার সম্ভবত 700-র মতো এবং এটার ভ্যালুয়েশন সম্ভবত 500 কোটি অর সামথিং। মানে একটু কারেক্ট করে দিতে পারেন যে ইফ আই এম রং। আমি আসলে টাকা খুব মানে এনজয় করি না আর কি, এনজয় করতে পারি না। সো এনজয় করতে পারি না এজ ইন কেমন জানি একটা অপরাধ বোধ থাকে আর কি। মানে যে বাংলাদেশে কন্টিনিউয়াসলি মানুষজন বলতে থাকে যে বাংলাদেশে সব চোর, বাংলাদেশে সব খারাপ মানুষ। তো সাপোজ আমি একজন মুসলিম এবং আমি ভেজাল তেল ইম্পোর্ট করি যার মাধ্যমে মানুষজন অসুস্থ হয় এবং মারা যায়। আমি 100 বার হজ করলেও আমি কোনোদিন এটা থেকে আমি কোনোদিন কিন্তু বেহেশতে যাব না। ভাই আপনি একটা জায়গায় বলছেন যে স্টিল আপনি নিজেকে সাকসেসফুল মনে করেন না এবং এভাবেও বলছেন যে ফেইলিওর মনে করেন। এই জিনিসটা একটু ক্লিয়ার করতে পারেন যে আপনার আসলে এই থট প্রসেসের সোর্সটা কি আসলে? সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমি রাইসুল কবির, আমি ব্রেইন স্টেশনে সিইও হিসেবে আছি। আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েশন করেছি, পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি। আমি বুয়েটে থাকতে ব্রেইন স্টেশনের আগে প্যারাডাইম নিউ মিডিয়া নামে একটা কোম্পানি স্টার্ট করেছিলাম। এটা 2003 সালের দিকে, 2005-এ বন্ধ মানে আমি লিভ করি আর কি। পরে আমি ফ্রিল্যান্সিং করে কিছুদিন, পরে 2006-এ আর কি ব্রেইন স্টেশন শুরু করা। তো তারপরে এই এত বছর ধরে ব্রেইন স্টেশন নিয়েই আছি আর কি। আপনাকে নিয়ে একটু স্টাডি করছিলাম, আমি দেখলাম যে ব্রেইন স্টেশনের এক্সিস্টিং টিম মেম্বার সম্ভবত 700-র মতো এবং এটার ভ্যালুয়েশন সম্ভবত 500 কোটি অর সামথিং। মানে একটু কারেক্ট করে দিতে পারেন যে ইফ আই এম রং। এখন আল্লাহর রহমতে প্রায় 760-এর মতন। ওকে, আসলে ভ্যালুয়েশন তো সাবজেক্টিভ আর কি, এটা তো কোনো ফিক্সড কোনো ওরকম অঙ্ক নাই আর কি। অনেকগুলো অঙ্ক আছে, বিভিন্ন অঙ্কতে বিভিন্ন রকম আসতে পারে। তো 500 হতে পারে, আরো কিছু কমও হতে পারে বা বেশি হতে পারে। এটা কি ডিসক্লোজ করা পসিবল যে ইয়ারলি হচ্ছে কি পরিমাণ রেভিনিউ ব্রেইন স্টেশন আছে আর কি? শিওর, এখন ডিসক্লোজ করা খুবই পসিবল, কারণ আমরা তো এখন মানে পাবলিক কোম্পানি হচ্ছি, পাবলিক কোম্পানি হয়েছি আর কি, কিন্তু এখনো ট্রেডেড না আর কি, মানে পাবলিক নন লিস্টেড এখন আর কি। তো আমরা লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করছি। তো আমাদের কারেন্টলি রেভিনিউ মনে হয় 130 কোটির মতন আছে গত বছরে আর কি। আমরা আলহামদুলিল্লাহ গত কয়েক বছরে খুব ভালো গ্রো করেছে। এখন সামনে কি হবে আল্লাহ নোজ বেস্ট। জিনিসপত্র তো অনেক চেঞ্জ আসছে। ভাইয়া মানে এখানে একটা কোশ্চেন খুব অবভিয়াসলি আসে যে আপনি শুরু যখন করছেন তখন হয়তো বা আপনি এবং আপনার সাথে একজন দুইজন ছিল, সেখান থেকে 130 কোটি টাকার কোম্পানি যেটা ইয়ারলি রেভিনিউ, আসলে আপনি কি এমন করছেন? কারণ ওই টাইমে আপনার মতো ডেফিনেটলি বাংলাদেশে আরো কয়েকশো কোম্পানি হয়তো বা ছিল যারা ইন্ডিভিজুয়াল বেসিসে একজন দুইজন তিনজনের টিম নিয়ে কাজ করতো। আজকে ব্রেন স্টেশন 760 জনের কোম্পানি এবং 130 কোটি রেভিনিউতে আছে। আপনাকে যদি ভাই আমি বলতে বলি যে অ্যাকচুয়ালি আপনি নিজে কি মনে করেন যে এই কয়েকটা জিনিসের জন্য যেটা ব্রেন স্টেশনে অ্যাপ্লাই করা হয়েছে, এটার জন্য আজকে ব্রেন স্টেশন এই জায়গায় এসে পৌঁছেছে? মানে আমি যদি বলি যে মানে 90% রিজন আসলে হচ্ছে লাক। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তাই হয়ে গেছে। এটা আমি আসলে বলে বুঝাতে পারবো না যে এটা কতখানি যে লাক ডিপেন্ডেন্ট। মানে আমি যেরকম দেখি আর কি। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, মানে এটার সাথেও লাক রিলেটেড। মানে আমি দেখি কি যে আমি বললে আসলে লোকজন খুব বিরক্ত হয় এই কথা বললে আর কি, কারণ লোকজন ভাবে যে আমি হয়তো বা মানে হাম্বল দেখে বলতেছি, বাট আমি মানে রিয়েলি আর কি দেখতে পাই আর কি। আমি যদি জিনিসটা একটু এক্সপ্লেইন করি, যেমন 2006-এ আমরা যখন কোম্পানি শুরু করি, যেহেতু আমি ইলেকট্রিক্যালে ছিলাম, তো আমি মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ভাবতেছি যে আচ্ছা ইলেকট্রিক্যালে গ্রাজুয়েশন করে আমি একটা জব করব। তো এবং সেই সময় একটা খুব ভালো বেতন ইলেকট্রিক্যালে আর কি, মানে টেলকো গুলোতে আমাদের মানে বুয়েটের ইঞ্জিনিয়ারদের অনেক ভালো স্যালারি অফার করতেছে ইত্যাদি। সেই সময় আমার পার্টনার আর কি আমাকে বললেন যে তুমি ব্রেইন স্টেশন করবা কিনা, মানে একটা সফটওয়্যার কোম্পানি দিতে চাও কিনা। আমি খুব কনফিউজ ছিলাম, খুবই কনফিউজ ছিলাম যে এটা করবো কিনা।
তো তখন মনে হলো যে আচ্ছা আমরা যদি একটা কোম্পানি করতে পারি, আমরা অনেক পিপলের এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবো, অনেক ফরেন কারেন্সি ইনকাম করতে পারবো, আমরা আমাদের দেশে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। এই যে এরকম একটা জিনিস, যে মানে এখন আমরা জানি যে ডলার ক্রাইসিস ইত্যাদি, এরকম একটা জিনিস আমরা চিন্তা করছিলাম 2006 এই পারপাসটা। এই পারপাসটা আমাদের শুরু থেকে ছিল। এরকম একটা পারপাস থাকাটা, এরকম একটা পারপাস পাওয়াটা, এটা কিন্তু একটা বিশাল লাভ, জি তাই না? মানে অবশ্যই, ওই বয়সে কিন্তু আমার বা আমাদের কিন্তু এরকম চিন্তা করার কথা না, রাইট। ঠিক আছে? তো ওরকম একটা জিনিস চিন্তা করার ফলে যেটা হয়েছে যে খুব ভালো ভালো পিপল আমরা পাইছি যারা এই পারপাসটাতে বিলিভ করে ইভেন স্যালারি স্যাক্রিফাইস করে কোম্পানিতে অনেক বছর ধরে ছিল এবং কোম্পানিকে কান্ট্রিকে সার্ভ করছে। তো এরকম একটা পারপাসে যখন অনেকগুলা মানুষ একত্রিত হয়ে এক ডিরেকশনে চেষ্টা করতে থাকছে, তখন কাজগুলা সব মানে কোম্পানির স্বার্থে হয়েছে। তো সেই পারপাসটা থাকার ফলে যেটা হয়েছে যে আমরা যখন প্রফিট করতাম, সেই প্রফিটের টাকা বা রিইনভেস্ট করে আমরা আরো পিপল হায়ার করতাম। যে মানে কখনো কখনো ইভেন শেয়ার হোল্ডাররা এরকম বলতো যে ইয়া রাইসুল, তুমি কি কোম্পানি চালাইতেছো নাকি ফিলান্থ্রপি করতেছো? প্রফিট তো দাও না। হ্যাঁ, মানে বিকজ শেয়ার হোল্ডারদের এরকম প্রফিট না দেওয়ার একটা আর কি ট্র্যাক রেকর্ড আছে আমার। মানে যে আমার কাছে মনে হতো যে আচ্ছা এই টাকা তো মানে আমরা ইনকাম করতেছি যাতে আমরা একটা বিগার ইম্প্যাক্ট তৈরি করতে পারি। যেটা হচ্ছে কি যে সুবিধা অসুবিধা দুইটাই আছে এটার, যে আমি আসলে টাকা খুব মানে এনজয় করি না আর কি, এনজয় করতে পারি না। সো এনজয় করতে পারি না এজ ইন কেমন জানি একটা অপরাধ বোধ থাকে আর কি। মানে অনেকে এই জিনিসটা ফেসবুকে ইদানিং মাঝে মাঝে লেখালেখিও করে যে আমরা মনে হয় মধ্যবিত্ত একটা মেন্টালিটি আমাদের আছে যে টাকার সাথে একটা অপরাধ বোধ থাকে আর কি। হ্যাঁ, সো মনে হতো যে টাকা দিয়ে আসলে কি করবো, সো তার থেকে বরং ওইটা দিয়ে যদি আরো পিপল ইয়া করতে পারি। সো এই কারণে এই যে পারপাসটা থাকা এবং এই কন্টিনিউয়াস মানি রিইনভেস্ট করা, আমরা কিন্তু মানে একেবারে শুরু থেকে সেই 2006 সাল থেকেই আমরা কন্টিনিউয়াসলি জুনিয়র হায়ার করতাম, তাদেরকে বিভিন্ন ট্রেন করতাম, বিভিন্ন প্রজেক্টে এনগেজ করতাম, যেসব প্রজেক্ট থেকে আমাদের প্রফিট হতো না, রেভিনিউ হতো না, কিন্তু তারপর আমরা ইনভেস্ট করতে থাকতাম যাতে জুনিয়র ছেলেপেলে তৈরি হয়। বিকজ আমাদের যে কাজটা, আমাদের কাজটার একটা পার্ট হচ্ছে যে মান্থলি কন্ট্রাক্টে আমরা ডেভেলপার প্রোভাইড করি। যে সাপোজ কেউ হয়তো বা কোনো একটা স্টার্ট আপ করতেছে, বা সাপোজ গ্রামীণ ফোনের যেমন মাইজিপি অ্যাপ, এটা আমাদের করা। তো মাইজিপি অ্যাপে যেমন আমাদের অনেক পিপল কাজ করতেছে, এবং শুধু অ্যাপ না, ব্যাক এন্ড সিস্টেমেও। তো তারা মান্থলি কন্ট্রাক্টে এনগেজড আছে। তো ক্লায়েন্ট তো সবসময় চায় কি যে আমি যেহেতু মান্থলি অনেক টাকা পে করব, তো আমাকে অনেক সিনিয়র পিপল দিতে হবে। সিনিয়র তো হলো গিয়েছে মানে আকাশ থেকে পয়দা হবে না, আমাদেরকে তো তৈরি করতে হবে। তো সেই ইনভেস্টটা আমরা শুরু থেকে করতাম। অন্য অনেক কোম্পানি ওই ইনভেস্টটা করতো না, রেদার যেটা করতো কি যে মার্কেট থেকে শুধু সিনিয়র পিপল নিয়ে তাদের সার্ভিসটা ইয়া করতেছে। তো এরকম আর কি বিভিন্ন রকম পাগলামি ছিল, এখনো আছে, যে আমরা কন্টিনিউয়াসলি মানি ইনভেস্ট করতে থাকি বিভিন্ন জিনিসপত্রতে, যে আচ্ছা এটা ট্রাই করি, এটা ট্রাই করি, এটা ট্রাই করি। অনেক কিছু ফেল করে, অনেক কিছু সাকসেসফুল হয়। তো তাতে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে করে আগায় যায়। তো আমি যেটা দেখি যে গ্রোথের পিছনে যেটা, যে একটা কাইন্ড অফ ধ্রুব তারা থাকা, যে আমি এই দিকটাতে, এই ডিরেকশনটাতে, এই উদ্দেশ্যটাতে আমরা চেষ্টা করতেছি, ওই ডিরেকশনটাতে, তারপর কন্টিনিউয়াসলি ডে ইন অ্যান্ড ডে আউট গ্রাইন্ডিং আর কি, যে আচ্ছা চেষ্টা করতে থাকা। তো আমি দেখি যে মানে আরো অনেক কিছু করার জায়গা আর কি, অনেক কিছু পারি নাই আর কি করতে। মানুষের গোল খুঁজে পাওয়া লাইফের এবং কোম্পানির গোল খুঁজে পাওয়ার, ভিশন খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট একটা জিনিস। এইটা আপনার মাথায় কিভাবে আসলো যে আমার আসলে এত বড় একটা কোম্পানি করতে হবে যেন রেভিনিউতে বাংলাদেশে ইম্প্যাক্ট রাখতে পারি? এটার সোর্স কি ছিল? সো ওটাই আর কি বললাম যে লাক, মানে লাকিলি এটা মাথায় আসছিল। তো এখন কিন্তু লাকের সাথে একটা ব্যাপার যেটা থাকে, যে মানে জিনিসপত্র তো কোনো একটা সিকোয়েন্সে আসে, ঠিক আছে? আলটিমেটলি সবকিছু তো আল্লাহ দেন, কিন্তু আল্লাহ তো দেন কোনো একটা উসিলা দরকার হয় আর কি। তো সেই জায়গাটাতে একটা পার্ট হচ্ছে কি, যে 2003-04 দিকে বাংলাদেশ থেকে একটা গ্রুপ ইন্ডিয়াতে গিয়েছিল এবং ইনফোসিসের বিভিন্ন স্টোরি দেখছে, সেটা থেকে বিভিন্ন স্টোরি আর কি নিয়ে আসছিল। তো ওখানে আমার পার্টনার যে ল্যাটিটিউড 23 গোলাম মহিউদ্দিন ভাই, তো উনি গিয়েছিলেন। তো উনি ওই ইনফোসিসের স্টোরি নিয়ে আসছিলেন, আর অনেকগুলো স্টোরি নিয়ে আসছিলেন। তো ওই স্টোরিগুলো আমাকে, ওই কাগজগুলো আর কি আমাকে পড়তে দিয়েছিলেন। তো ওই কাগজগুলো পড়তে গিয়ে আমি বেসিক্যালি ইনফোসিসের স্টোরিটাতে সামহাউ আই গট হুকড। তো হুকড হওয়ার কি কারণে হুকড হয়েছিলাম আমি আসলে জানি না, হয়তো বা এই কারণে যে
ওখানে যেমন ইনফোসিসের যে মানে ওয়ান অফ দ্য ফাউন্ডার আর কি, চেয়ারম্যান যিনি নারায়ণ মূর্তি, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওই কারণে মানে হয়তো একটা অ্যালাইনমেন্ট হয়েছে। আবার আরেকটা রিজন থাকতে পারে যে ওই যে ওনাদের একটা ফিলোসফি আছে, সেটা হলো কি যে কম্প্যাশনেট ক্যাপিটালিজম। যে উনি আমার ঠিক মনে নাই সোশ্যালিস্ট আর কমিউনিস্ট এরকম কিছু একটা ছিলেন আর কি। মানে উনি বিলিভ করতেন যে মানি যদি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তাহলে প্রবলেম সলভ হবে। ধনীদের টাকা যদি গরিবে যায় তাহলে প্রবলেম সলভ হবে। পরে এক সময় উনি আর কি ইউরোপের কোন একটা ট্যুরে যে উনি রিয়েলাইজ করলেন যে যদি মানি আসলে ইনকাম করে, অনেক পিপল যদি অনেক মানি ইনকাম করে তাহলে আসলে সমাজটা বেটার হয়। সো লট অফ পিপল আর্নিং লট অফ মানি, ঠিক আছে। সো সেই জায়গাটাকে ওনারা সামারাইজ করেছিলেন এরকম কম্প্যাশনেট ক্যাপিটালিজম, যে আমরা অনেক সাকসেসফুল একটা কোম্পানি তৈরি করব যেখানে অনেক পিপল অনেক ইনকাম করবে। তো এই কনসেপ্টটা সম্ভবত আমাকে ইন্সপায়ার করে যে উই ওয়ান্ট টু মেক মানি ফর পিপল। উনারা যখন কোম্পানি প্রথম পাবলিক নিয়ে যায় তখন উনি বলেছিলেন যে সম্ভবত এরকম কিছু একটা, যে 100 জনকে উনি মিলেনিয়ার বানাইতে চায়। তারপরে দেখা গেছে যে 400 জন মিলেনিয়ার। সো ওই ইন্টেনশনটা যে মানে ডুইং সামথিং ফর আদার পিপল, এই পজিটিভ মাইন্ডসেটটা, এই জিনিসটা সম্ভবত আমাকে ইন্সপায়ার করছিল যে আমরা যদি বাংলাদেশে এরকম একটা করতে পারি দ্যাট উড বি গ্রেট। এবং আমি নিজে তো আপনি জানেন যে ইন্ট্রোভার্ট আর কি, এবং আমি খুবই শাই ধরনের পার্সন। তারপরও আমি যে কষ্ট করে এই পডকাস্ট গুলাতে আসি, এটার কারণ হতেছে এই জিনিসটা যে আমি নারায়ণ মূর্তিকে দেখা ইন্সপায়ার্ড হয়েছি। তো আমাকে দেখা যদি ফিউচার সাপোজ আরো 2 জন লিডার ইন্সপায়ার্ড হয়, দে উড বি মেকিং মাচ মোর সাকসেসফুল কোম্পানি দেন মি, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ হাউ আমরা মানে বাংলাদেশকে সামনের দিকে আগায় নিয়ে যাব। এই জন্য মানে প্রত্যেকবার যখন আমি এই ক্যামেরার সামনে আসি মানে আমার এমন ভয় লাগতে থাকে, আমার হাঁটু কাঁপতে থাকে, কিন্তু এই কষ্টটা আমি করি এই কারণে যে যদি আরো কেউ ইন্সপায়ার্ড হয়, মানে শেয়ারিং দ্য পাওয়ার অফ পজিটিভিটি আর কি। এইটা ভাই আমি খুব ভালো আপনার সাথে কানেক্ট এই জন্য করতে পারতেছি যে আমি এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট একজন মানুষ। এটা খুবই প্রেসার লাগে, ইন্ট্রোভার্ট যারা খুবই স্ট্রেসফুল লাগে। কিন্তু তারপরেও আমারও আসলে ইচ্ছাটা এটাই যে স্টোরিগুলো যদি আমার থ্রুতে অথবা এই পডকাস্টের থ্রুতে যদি মানুষের কাছে পৌঁছায়, এই কষ্টটা আসলে করা ওর দিয়ে আর কি, এটা মনে হয়। মানে আমি তো সাপোজ নারায়ণ মূর্তিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, নারায়ণ মূর্তি আবার যেমন আরেকজনকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। আমি একটা বই পড়তেছিলাম, ওইখানে যেমন বলতেছিল যে ট্যালেন্ট ইজ ক্রিয়েটেড বাট ট্যালেন্ট ইজ ক্রিয়েটেড বাই ডেলিবারেট প্র্যাকটিস। ডেলিবারেট প্র্যাকটিস যে কন্টিনিউয়াসলি আমি বেটার হওয়ার জন্য চেষ্টা করতেছি, আর এই ডেলিবারেট প্র্যাকটিসটা মানে এই যে কন্টিনিউয়াসলি আমি বেটার করার জন্য কষ্ট করতেছি, এই কষ্ট করার ইন্সপিরেশনটা আসবে কোত্থেকে? সেটা হয় কি হঠাৎ একটা স্পার্ক থেকে, এবং সেই স্পার্কটা আসে কোত্থেকে যে কাউকে দেখা হঠাৎ করে ইন্সপায়ার্ড হওয়া। সাপোজ কেন ব্রাজিল কন্টিনিউয়াসলি স্টার প্রডিউস করে? কারণ পেলেকে দেখা পিপল ইন্সপায়ার্ড হয়েছিল। এখন কেন ইন্ডিয়া কন্টিনিউয়াসলি বিখ্যাত ব্যাটসম্যান তৈরি করে? বিকজ বিভিন্ন স্টারকে দেখা তারা ইন্সপায়ার্ড হয়েছে। সো ওই যে স্টারকে দেখা হঠাৎ করে একটা স্পার্ক, ওই স্পার্কটা থেকে তারপর ডেলিভারেট প্র্যাকটিস, এবং ডেলিভারেট প্র্যাকটিস থেকে ফিউচার। সো ওই জায়গাটাতেই হলো গিয়েছে এই যে কষ্টটা করা, এই যে আপনার এই কষ্টটা করা, যে এই যে মানে বাংলাদেশে কি হয় যে আমি কন্টিনিউয়াসলি মানে আমার খুব কষ্ট লাগে এই জিনিসটা, এবং লোকজনের সাথে এটা কথা বলতে গেলে তারপর অনেক সময় খুব একটা অপ্রস্তুত অবস্থা তৈরি হয়। সেটা হলো যে বাংলাদেশে কন্টিনিউয়াসলি মানুষজন বলতে থাকে যে বাংলাদেশে সব চোর, বাংলাদেশে সব খারাপ মানুষ, বাংলাদেশে এটা হবে না, এটা হবে না, কন্টিনিউয়াস নেগেটিভ জিনিস আর কি বলতে থাকে। তো এই যে ধরেন আপনি পডকাস্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন স্টোরি নিয়ে আসেন, যে স্টোরিগুলা মানুষজনকে ইন্সপায়ার করে। তো সেটা থেকে যদি অনেকগুলা ভালো মানুষ তৈরি হয় তখনই কিন্তু একটা চেঞ্জ চলে আসবে, যে ও সবাই চোর, তাহলে কি ওই যে রাকিব ভাই যে আসছিল ও কি চোর? ঠিক আছে, নূর ভাই তো আসছিল ও কি চোর? ঠিক আছে। সো
মানে এই যে এই চিন্তাটা আর কি, ঠিক আছে, যে না, বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে এবং তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আরো অনেক ভালো মানুষ তৈরি হওয়া, তখনই কিন্তু আসলে দেশটা বদলায়। ভাইয়া, আপনার স্টোরিটা তো আমরা শুনলাম যে কিভাবে আসলে ব্রেন স্টেশন এই পর্যায়ে আসছে, হয়তো অনেক ফ্যাক্টর আছে, আমরা কয়েকটা জানলাম, বাট আপনার দেখা মতে আপনার সামনে হয়তো অনেকেই ঝরে গেছে, আপনি নিশ্চয়ই কোনো প্যাটার্ন রিকগনাইজ করছেন যে এই জিনিসগুলো থাকলে কোম্পানিগুলো আসলে গ্রো করতে পারে না, এটা যদি একটু শেয়ার করতেন। আমি যদি বলি যে অনেক কোম্পানি ঝরে গেছে, তাদের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা, ওইরকম কোনো প্যাটার্ন আমি আসলে জানি না। এই কারণেই এটা বলা আর কি যে লাক। কি কারণে? কারণ হচ্ছে যে সাপোজ অনেকে অনেক কিছু করছে যেটা পটেনশিয়ালি মানে কোম্পানির গ্রোথের জন্য খারাপ হয়েছে, আবার ওই সেম জিনিসটা আরেকজন করছে যেটার ফলে আবার সাকসেস হয়েছে। সো আমি যে বলবো যে একটা প্যাটার্ন আমি দেখছি, আমি ওরকম কোনো প্যাটার্ন আসলে দেখি নাই আর কি। হ্যাঁ, গুড টু গ্রেট বইটাতে যেমন বলে যে ফোকাস, যেটা ওরা বলে যে হেজহগ কনসেপ্ট বা ফ্লাই হুইল আর কি, যে আমি কন্টিনিউয়াসলি একটা জিনিস আরো বেটার করতে থাকা, আরো বেটার করতে থাকা, আরো বেটার করতে থাকা, কন্টিনিউয়াসলি এই যে ফোকাস করাটা আর কি, এবং আমি অনেকগুলা জিনিস ট্রাই না করে একটা জিনিস ট্রাই করা। সো সেই জায়গাটা থেকে যদি আমি চিন্তা করি, আমরা আমাদের যেটা মানে উই ওয়ার ফরচুনেট যে আমরা সবসময় আউটসোর্সিং এ ফোকাস করছি। অন্য অনেক কোম্পানি মানে আউটসোর্সিং করতেছে, সার্ভিস দিচ্ছে, অন্য কোম্পানির জন্য সফটওয়্যার বানায় দিচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা করতেছে যে আসলে সফটওয়্যার বানায় আসলে পয়সা হবে না, আমাদের প্রোডাক্ট বানাইতে হবে। সো প্রোডাক্টেও হেভিলি ইনভেস্ট করতেছে, আবার আউটসোর্সিংও করার চেষ্টা করতেছে। তো তখন দেখা যাচ্ছে যে কোনোটাই খুব ভালো না হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। কিন্তু এটা যে সবসময় ট্রু এরকম না। আমি যেমন কোনো কোনো কোম্পানি দেখি যে তারা প্রোডাক্টেও খুব ভালো, সার্ভিসেও খুব ভালো, হ্যাঁ, কিন্তু জেনারেলি একটা জায়গাতে ফোকাস করতে পারলে ভালো। কোম্পানি বিভিন্ন জিনিসপত্র ট্রাই করবে, বা ট্রাই করার জায়গাটাতে ইনভেস্টমেন্ট হতে হবে ছোট। বড় ইনভেস্টমেন্ট করে একটা জিনিস দুইটা জিনিসে ফোকাস করতে হয়। বড় ইনভেস্টমেন্ট করে অনেক জিনিসে ফোকাস করতে গেলে সেটা পটেনশিয়ালি ব্যাকফায়ার করার পসিবিলিটি থাকতেছে। ওকে ভাই, আপনারা এজ এ সফটওয়্যার কোম্পানি তো হচ্ছে আপনাদের সার্ভিস হচ্ছে পেতে হয় এবং এটার জন্য মার্কেটিং এন্ড এভরিথিং করতে হয়। এই বিষয়গুলো আসলে ইনিশিয়াল স্টেজে কিভাবে হতো, আর এখন এটার সিনারিওটা কেমন আসলে? আচ্ছা, সো ইনিশিয়াল স্টেজে যেটা হতো যে আমি যে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে বিড করতাম, বিড করে কিছু কাজ আনতাম আমার পার্টনারের কাছ থেকে। আমরা একটা কাজ পেয়েছিলাম, ওটা থেকে কন্টিনিউয়াস একটা ফ্লো আসতো। সো বিড করা কাজগুলা থেকে আমরা আমাদের শুরু থেকেই সবসময় যেটা ফোকাস ছিল, আমরা চাইতাম যে আমাদের পিপলকে হ্যাপি রাখা এবং আমাদের কাস্টমারকে হ্যাপি রাখা। সো কাস্টমারকে যখন হ্যাপি রাখতেছি, কাস্টমারকে যখন সাকসেসফুল করার চেষ্টা করতেছি, তখন যেটা হয় যে কাস্টমারকে যেহেতু সাকসেসফুল করার চেষ্টা করতেছি, তো কাস্টমারও আর কি কন্টিনিউয়াসলি কাজ দিতে থাকতেছে, এবং ওই যে অনেস্টির মাধ্যমে বেস্ট সার্ভিসটা ডেলিভার করার চেষ্টা করতে করতে অনেক কাস্টমারই আর কি লং টার্ম কাস্টমার হয়ে যাচ্ছে। আরেকটা পার্ট ছিল হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন পার্টনার কাজ দিত, যে সাপোজ আমার ফ্রেন্ড বিদেশে আছে, ও যেমন আমাকে কিছু কাজ দিত, যেমন আমার ফ্রেন্ড ওমর আল জাবির, ওর কাছ থেকে সাপোজ 2008 থেকে শুরু করে 2011-12 পর্যন্ত আমরা যত কাজ করছি তার প্রায় 30% কাজ ওর একার কাছ থেকে আসতো। যেমন ব্রিটিশ টেলিকমের সাথে কাজ করছি, ও ফরওয়ার্ড করছিল। সো এরকম আর কি বিভিন্ন কাজ আমরা আর কি ওর মাধ্যমে করার মাধ্যমে ইয়ে করছি। সো ওই জায়গাটাতেও আমরা আর কি একটা জিনিস মেনটেন করতাম, যে একেবারে ব্রুটাল অনেস্টি, যে আচ্ছা ওই কাস্টমার কাজ দিছে, তো সবসময় আমরা রেভিনিউ শেয়ার করতেছি। আবার অন্যান্য বিভিন্ন পার্টনারের কাছ থেকে কাজ পাইতাম, তো পার্টনারকে মানে আমাদের ওই অনেস্টিটার ফলে যেটা হচ্ছে কি, যে পার্টনার কন্টিনিউয়াসলি আমাদেরকে কাজ দিতে থাকছে, এটার মাধ্যমে আস্তে আস্তে গ্রো করতে থাকতো। সো প্রথমে বিড করে কাজ করতাম, তো তারপরে আস্তে আস্তে যেটা শুরু হয় যে আমরা বিভিন্ন ইভেন্টে যাওয়া শুরু করি, বিভিন্ন বিদেশে বিভিন্ন ক্লায়েন্টের সাথে বিভিন্ন ম্যাচ মেকিং ইভেন্টে যাওয়া শুরু করি, যেখানে বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। বেসিসের সাথে বিভিন্ন প্রোগ্রাম ছিল, নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড 2 বলে একটা প্রজেক্ট ছিল, যেখানে ওরা আমাদেরকে স্ট্র্যাটেজি শিখাইছিল, যে কোনো একটা কান্ট্রিতে ফোকাস করা, কোনো একটা ডোমেইনে ফোকাস করা, এরকম আর কি। তো সেই জায়গাগুলো থেকে আমরা যেমন ফিনটেকে ফোকাস করার চেষ্টা করলাম,
হ্যাঁ, আমরা সিটি টাচ যে আমরা করলাম, সিটি টাচে কিন্তু সিটি ব্যাংকের অ্যাপ্লিকেশনে আমাদের ভালো টাকা লস হয়েছে। তো আমরা লসটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি যে আমরা এই ডোমেইনটাতে এক্সপার্টাইজ গ্রো করতে চাই। তো এরকম আর কি বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে আসলো। এবং আমরা যেটা করতাম যে বিভিন্ন প্ল্যাটফর্মের পার্টনার বলতে কি, যে যেমন ই কমার্সের একটা প্ল্যাটফর্ম আছে নব কমার্স, সো নব কমার্সের আমরা পার্টনার হলাম। তো এখন যেমন আমরা ওয়ার্ডপ্রেসের পার্টনার হওয়ার চেষ্টা করতেছি। তারপরে সো এই প্ল্যাটফর্মগুলোতে পার্টনার হওয়ার ফলে যেটা হয় যে কম্পিটিশনটা একটু আর কি কমে আসে, যে আচ্ছা এই জায়গাটাতে পোটেনশিয়ালি আর কি পার্টনার হতে হলে কি করতে হয় এবং আপনারা কি বেনিফিট পান, ওনাদের কি বেনিফিট দিতে হয়? রাইট। সো পার্টনারের ক্ষেত্রে যেমন সাপোজ বিভিন্ন ওপেন সোর্স বা ক্লোজ সোর্স টুল আছে, যেমন ধরেন সেলসফোর্স, তারপরে মিউলসফট, তারপরে সাপোজ মাইক্রোসফট ডাইনামিক্স, নব কমার্স, এরকম বিভিন্ন ওয়ার্ডপ্রেস বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো এগুলাতে ফোকাস করে এক্সপার্টাইজ তৈরি করা, যে আমি এটা পারি। যেমন আমরা AWS এর পার্টনার, আমরা বাংলাদেশে নাম্বার 1 AWS পার্টনার যে ক্লাউডের ক্ষেত্রে। তো ক্লাউডের ক্ষেত্রে এই পার্টনার হওয়ার জন্য আমরা অনেক লম্বা সময় ফোকাস করে কন্টিনিউয়াস ইনভেস্ট করছি অ্যাজ ইন আমরা সার্টিফাইড হয়েছি, আমরা ট্রেন্ড হয়েছি, আমরা এখানে বিভিন্ন প্রজেক্ট সাবমিট করছি, ওদেরকে প্রুভ করছি। আমরা যেমন ক্লাউডের পার্টনার হিসেবে ওয়াফার এর সার্টিফাইড পার্টনার। ওয়াফার হচ্ছে আপনার সাপোজ কোনো একটা ক্লাউডকে ভেরিফাই করে দিই যে এটা প্রপারলি কস্ট অপটিমাইজ, সিকিউরিটি অপটিমাইজড, এখানে কোনো ভালনারেবিলিটি নাই ইত্যাদি। আমরা এবং ওয়েল আর্কিটেক্টেড আর কি। এই জায়গাগুলোতে এই এক্সপার্টাইজ গুলা অ্যাচিভ করার জন্য টাইম ইনভেস্ট করতে হয়, মানি ইনভেস্ট করতে হয়। ওই ইনভেস্টমেন্ট গুলো করার পরে পার্টনাররা আমাদেরকে রিকগনাইজ করে যে আমরা পার্টনার। তো তারপরে ওরা এই জায়গাগুলোতে কোনো যদি লিড আসে তখন আমাদেরকে ফরওয়ার্ড করে, আর তার বদলে ওদেরকে কি করতে, ওদেরকে একটা রেভিনিউ শেয়ার, কখনো রেভিনিউ শেয়ার থাকে পার্টনারদের, আবার কখনো একটা ইয়ারলি ফি থাকে, এরকম ধরনের আর কি। ওয়ার্ড অফ মাউথে প্রচুর কাজ পেয়েছেন, রেফারেন্সে প্রচুর কাজ পেয়েছেন, এইভাবে আস্তে আস্তে কাজের কলেবরটা বেড়েছে। তো এটার জন্য কিন্তু ভালো রিসোর্স লাগছে, তাই না? আপনি যখন শুরু করেছিলেন তখন হয়তোবা বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অত ভালো ছিল না, কারণ আমি এখনো মার্কেটে অনেক ক্রাইসিস দেখি এবং শুনি। তো এই ক্ষেত্রে আপনি হয়তোবা রাইট পিপলকে পিক করতে পেরেছিলেন এবং তাদেরকে গ্রো করতে পেরেছিলেন। রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনি আসলে কি কি জিনিসগুলো খেয়াল করেন যে আমি ওকে আমার টিমে অনবোর্ড করতে পারি? একটা পার্ট হচ্ছে যে স্কিল বা রেডিনেস আর কি, মানে একটা হচ্ছে যে যেটা হার্ড স্কিল আর কি, যে সাপোজ যে প্রোগ্রামার সে প্রোগ্রামিং পারবে ওই জায়গাটা, এই জায়গাটাতে আমরা আলহামদুলিল্লাহ একটা কাজ করতে পারছিলাম। সেটা হলো গিয়েছে আমি নিজে যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাট প্রোগ্রামিং করি, তখন আমি বিলিভ করতেছি কি যে কেউ বাংলাদেশে যে কেউ এরকম হতে পারে যে একটা ভালো প্রোগ্রামার। তো অন্য অনেক কোম্পানি চিন্তা করছে কি যে আচ্ছা আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে কাউকে হায়ার করতে হবে, বা বুয়েট থেকে, বা নর্থ সাউথ থেকে, বা AIUB থেকে, বা সাস থেকে। কিন্তু আমরা চিন্তা করছি কি যে সারা বাংলাদেশে যে কেউই হতে পারে। সো এই কারণে আমরা যেটা করছি যে আমরা অনলাইন বেসড এক্সাম করে ফেলছি, যে সবাই বাসা থেকে একটা এক্সাম দিয়ে প্রথম একটা প্রি সিলেকশন হলো, তারপরে অফিসে আসার পরে তারপরেও একটা অটোমেটেড এক্সাম দিয়ে, যাতে আমরা অনেক পিপলকে সুযোগ দিতে পারি। বিকজ অন্য সবাই কি করতেছে, রেফারেন্স খুঁজতেছে বা একটা টপ ইউনিভার্সিটি খুঁজতেছে, আমরা সুযোগ দিতে যাচ্ছি সবাইকে। যার জন্য আমরা অনলাইন বেসড একটা অফিসে অনলাইন বেসড এবং ইন্টারনেটে অনলাইন বেসড এক্সামের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি শর্টলিস্ট করতেছি। তার ফলে আমরা অনেক পিপলকে সুযোগ দিতে পারতেছি। তো এখন এই যে অনেক পিপলকে যখন সুযোগ দিতে পারতেছি, তখন আমরা পটেনশিয়াল অনেক ট্যালেন্ট এভেলেবিলিটি পাচ্ছি। তারপরে অ্যালাইনমেন্টের জন্য আমাদের ফিলোসফি হচ্ছে, মানে আমি যদি বলি যে কাইন্ড অফ আমার ফিলোসফি যদি বলি, আমার ফিলোসফি জাস্ট সিম্পলি যে একটা পার্সন হাম্বল কিনা, হাম্বল বা সাপোজ হাই ইগো কিনা। যদি কারো ইগো অনেক হাই হয়, যে আচ্ছা আমি তো অনেক ভালো পারি, আমি কি হুনুরে, তো তখন কি হয় যে সে তো আসলে তখন কারো কাছ থেকে শিখবে না। হ্যাঁ, যে আচ্ছা বোঝার চেষ্টা করা যে আচ্ছা ঠিক আছে এটা কি হলো, মিস্টেক হলে তখন এমব্রেস করা যে আচ্ছা ঠিক আছে মিস্টেক তো হইতেই পারে, আমার থেকে তো আরো অনেক ভালো জানে, আমার তো ভুল হইতে পারে, ঠিক আছে। শেখার ব্যাপারটা, সাকসেসের ব্যাপারটা যদি হাই ইগো হয় তখন এটা একটা পোটেনশিয়াল চ্যালেঞ্জ চলে আসে। সো আমরা জাস্ট ওই জিনিসটা দেখি যে কেউ হাম্বল কিনা আর কি, যে তার খুব হাই ইগো আছে কিনা। এখন এই জায়গাটাতে আমরা তো কিছুটা পার্ট সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করি, আর তার সাথে আরেকটা জিনিস করি, সেটা হতেছে কি যে আমরা স্টার্টিং স্যালারি একটু কম দিয়ে শুরু করি, কারণ এটা একটা বড় একটা টেস্ট।
কারণ কেউ যদি মনে করে যে আমি অনেক ভালো, তখন তো সে একটা নর্মাল স্যালারিতে জয়েন করতে যাবে না যে আমি এত ভালো, আমাকে এত কম স্যালারি অফার করতেছে। আর কেউ যদি মনে করে যে না আমি তো শিখতে ইন্টারেস্টেড, ঠিক আছে, তখন কিন্তু সে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু শিখতে ইন্টারেস্টেড তাহলে কম স্যালারি হলেও আমি জয়েন করতে চাই। তো এইটা একটা টেস্ট যেটার মাধ্যমে আমরা ওই অ্যালাইনমেন্টটা পাই। কেউ যখন আসলে শিখতে ইন্টারেস্টেড হয়, কেউ যখন হাম্বল হয়, তখন আসলে অনেক কিছু সম্ভব হয়, অনেক সামনে আগানো সম্ভব হয়। সো ওই জায়গাগুলোতে আমরা আর কি ইয়া করি। আর এর বাইরে আমরা সাইকোলজিক্যাল অ্যানালাইসিসে কিছুটা অ্যালাইনমেন্টের জন্য আমরা যেমন হিমালয়ের কনসালটেন্সি নেই, হিমালয়ে অনেক পিপলের ইন্টারভিউ নিয়ে দেয় আর কি, যে আমাদের অর্গানাইজেশনের কালচারের সাথে অ্যালাইনমেন্ট কিনা। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আর কি দেখি। বাট মেইন ফ্যাক্টরটা হতেছে যে ওয়েদার সামবডি ইজ থিঙ্কিং যে সে হাম্বল কিনা, সে শিখতে চায় কিনা। এমন কিছু কিছু লোক যত থাকে যারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, রাইট। তো তাহলে ওদেরকে কি আমরা মিস করে ফেলি কিনা সামহাউ এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে? এটার পসিবিলিটি আছে, এটার পসিবিলিটি যে নাই তা বলবো না, এটার পসিবিলিটি আছে। কিন্তু আমার যেটা আর কি, আমার কাছে যেটা মনে হয় যে কেউ যখন এক্সট্রিমলি ট্যালেন্টেড বাট হাই ইগো, তখন একটা সাকসেসফুল কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, মানে তখন একটা সাকসেস অ্যাচিভ করাটা ডিফিকাল্ট। দিন শেষে এটা তো একটা টিম ওয়ার্ক। দিন শেষে এটা তো একটা টিম ওয়ার্ক, রাইট। মানে আমি যদি এক্সট্রিমলি ট্যালেন্টেড বাট হাম্বল না হয়, হাই ইগো থাকে, তখন আমি চিন্তা করবো যে আরে দূর, এই কি সব ছেলে পেলে আসছে, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, সবকিছু আমারে করতে হবে। তো তখন তো হলো গিয়েছে অন্য ছেলে পেলেকে আমি শিখাবো না, তারা গ্রো করবে না, তখন তো পুরো অর্গানাইজেশন আসলে পটেনশিয়ালি আগাবে। অলমোস্ট 800 মানুষের একটা কোম্পানি এবং সফটওয়্যার কোম্পানি, টোটাল একটা বড় অপারেশন মেইনটেইন করতে হলে তো অনেক স্ট্রাগল করতে হয়। এখানে আসলে কি কি চ্যালেঞ্জেস ছিল টিম অপারেশনের জায়গাতে এবং কিভাবে আপনি ওভারকাম করছেন? কারণ হচ্ছে আমরা যতটুকু জানি যে সফটওয়্যার টিম মেম্বারদেরকে ম্যানেজ করা বাংলাদেশের প্রেক্ষাপটে লিটল বিট ডিফিকাল্ট অন্যান্য টিম মেম্বারদের তুলনায়। এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ উই ওয়ার ভেরি লাকি। একটা জায়গাতে যে ফ্রম লিডারশিপ টিম উই অলওয়েজ হ্যাড হাই এমপ্যাথি। আমরা সবসময় এমপ্যাথি ওয়েতে আর কি চিন্তা করতাম। এমপ্যাথি অ্যাজ ইন হচ্ছে যে আমি তার জায়গাতে নিজেকে বসায় চিন্তা করতেছি। ওকে, হ্যাঁ, সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দেই, আমাদের অফিসের টাইমিং এর ব্যাপারে খুব কড়াকড়ি নাই, কারণ আমি দেখি কি যে আমি নিজে খুব স্ট্রংলি টাইম ইয়া করতে হয় না যে আজকে মিটিং আছে তো আমি হয়তো আজকে 9টার সময় অফিসে চলে গেছি। কিন্তু যদি কোনো মিটিং না থাকে, জাস্ট অফিসে কাজের জন্য, আমি হয়তো বা একটু ধীরে সুস্থে অফিসে গেলাম, আমি হয়তো বা 11টার সময় অফিসে গেলাম বা 12টার সময় অফিসে গেলাম। তো তাইলে আমি যদি অফিস টাইম করে দিই সকাল 9টার মধ্যে সবাইকে আসতে হবে, 5 মিনিট দেরি হলে টাকা কাটা যাবে, মানে তো তখন আমি চিন্তা করি যে আমি কি কাজটা করতে পারবো। আমি নিজে যদি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে না পারি, তখন ওই রুলটা আমি না করার চেষ্টা করি। এরকম একটা ফিলোসফি থেকে আস্তে আস্তে যে আচ্ছা এটা কি, আমি কি এটাকে অ্যাকসেপ্ট করবো, আমি কি এটাকে অ্যাকসেপ্ট করবো, আমি নিজের জন্য কি এটাকে অ্যাকসেপ্ট করবো, এরকম চিন্তা করতে করতে একটা স্ট্রাকচার তৈরি হয় যে তাদের জন্য, মানে পিপলের জন্য খুব হাইলি কেয়ার করা। সো এটা একটা জায়গা। দ্যাট সেইড, আমি যে মানে আমরা যে এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারতেছি এরকম না, কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকা। এই জায়গাটাতে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যেমন আমাদের অর্গানাইজেশনকে আমরা রিয়েলাইজ করছি যে লার্জ অর্গানাইজেশন ইজ ডিফিকাল্ট। সো আমরা আমাদের অর্গানাইজেশনকে 9টা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে ভাগ করছি। সো এক একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এক একটা জায়গাতে ফোকাস করে। কেউ হয়তো বা ই কমার্সে ফোকাস করতেছে, কেউ হয়তো বা টেলকোতে, কেউ হয়তো বা সাপোজ ইআরপিতে, এরকম বিভিন্ন জায়গাতে ফোকাস করতেছে। সো এক একটা ইউনিট এক একটা ছোট কোম্পানির মতো করে কাজ করতেছে। এবং তার সাথে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন নলেজ নিয়ে আসার চেষ্টা করতেছি। যেমন স্কেলিং আপ নামে সম্ভবত একটা বই আছে, বার্ন হার্নিশের সম্ভবত। তো স্কেলিং আপ এই বইটাকে আমরা ফলো করার চেষ্টা করতেছি। তার আগে ট্র্যাকশন নামে একটা বই ছিল সম্ভবত জিনো উইকম্যানের, ওই বইটাকে ফলো করার চেষ্টা করতেছি যে হাউ টু স্কেল আপ বিজনেস, হাউ টু রান বিজনেস সাকসেসফুলি। তো সেই জিনিসগুলা আমরা ফলো করার চেষ্টা করার মাধ্যমে আমরা আস্তে আস্তে অর্গানাইজ করার চেষ্টা করতেছি। যেমন অর্গানাইজেশন যখন আর একটু ছোট ছিল, তখন আমরা মানে পিওরলি লুকিয়ে গুডউইলের উপরে চলতাম যে আচ্ছা ঠিক আছে, ও একটা ভালো ছেলে, ও ভালো কাজ করবে। কোনো রকম কোনো মেজারমেন্ট নাই, কোনো অ্যাবসলিউটলি কোনো মেজারমেন্ট নাই, কোনো প্রসেস নাই, কোনো ডকুমেন্টেশন নাই, জাস্ট গুডউইল দিয়ে চলতেছে আর কি। বাট অ্যাজ দ্য অর্গানাইজেশন ইজ গ্রোয়িং, আমরা রিয়েলাইজ করতেছি যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ
প্রসেস থাকা দরকার, মিনিমাম অ্যামাউন্ট অফ স্ট্রাকচার থাকা দরকার। আদারওয়াইজ অ্যাম্বিগুইটি তৈরি হয়, কনফিউশন তৈরি হয়, পিপলের জন্য ডিফিকাল্ট হয় আর কি। তো সেই জায়গাটাতে আমরা যেমন এখন বিভিন্ন ছোট ছোট প্রসেস নিয়ে আসার চেষ্টা করতেছি যে কিভাবে করে বেটার ওয়েতে পিপলের হ্যাপিনেস তৈরি করতে পারি। কিন্তু এই প্রসেসগুলোর ক্ষেত্রে আমরা আবার ওই ফিলোসফিটাকে মেনটেন করতেছি, যে আমাদের যে একটা ফিলোসফি আছে যে কাস্টমার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, এমপ্লয়ি সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, অর্গানাইজেশনাল সাস্টেনেবিলিটি। সো এই তিনটা মিলে আমরা বলি ওনারশিপ। সো এই ফিলোসফিকে মাথায় রেখে প্রসেসগুলো আমাদের ডিজাইন করা এবং প্রসেসগুলো করা। আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন সাপোজ একটা পার্সনকে হয়তো বা একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, তো দায়িত্বটা যদি ইন রিটেন দেওয়া হয় এবং সেটার সাথে যদি কিছু মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্ট দিয়ে তার কিন্তু বোনাস বা স্যালারি ক্যালকুলেট হবে না। কিন্তু যদি কিছু মেজারমেন্ট থাকে তাহলে দুইজনই অ্যালাইন ভাবে কমিউনিকেশন করতে পারে। সো এই ইন রিটেন জিনিসটা ডেলিভার করার চেষ্টা করা। তারপরে প্রত্যেক মাসে সাপোজ পিপল হয়তো বা একটা সামারি লিখলো যে আচ্ছা আমি এই মাসে এই জিনিসগুলো করলাম, যাতে পিপল নিজেদেরও মনে থাকে যে আমি কি কাজ করতেছি, অর্গানাইজেশনেরও ডেটা থাকে যে আমি কি কাজ করতেছি। সো এরকম কিছু স্ট্রাকচার আস্তে আস্তে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি, যেটা আবার আমরা ওই ফিলোসফি গুলো আছে সব জায়গাগুলোকে কাইন্ড অফ ব্যালেন্স করা, যেটা যাতে এমন হেভি প্রসেস না, ক্রিয়েটিভলি চিন্তা করতে পারবে না এবং পিপলকে খুব অবজেক্টিভলি জাজ করবে, বিকজ পিপল, আমাদের কাজটা তো ক্রিয়েটিভ কাজ, মানে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো ক্রিয়েটিভ কাজ। এই ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এর জায়গাগুলোকে কিন্তু খুব অবজেক্টিভলি মেজার করে করা যায় না, যে আচ্ছা এত ঘন্টা কোড করছো কিনা, এত লাইন কোড করছো কিনা, ঠিক আছে। সো অবজেক্টিভলি মেজার না করা, বাট কিছু নাম্বারস থাকা। সো আমরা যেটা বলি যে হেলথ, ঠিক আছে, সাপোজ আমাদের হেলথের যে বিভিন্ন ডেটা থাকে না, যে আচ্ছা আমার টেম্পারেচার কত, সাপোজ টেম্পারেচার যদি 100 ডিগ্রির বেশি হয় তার মানে আমার জ্বর, 104 ডিগ্রি যদি হয় তার মানে আমার অনেক জ্বর, তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নিতে হবে। সাপোজ প্রেশার কত থাকাটা, এখন এগুলা কি নাম্বারস, কিন্তু সেই নাম্বার মানে কি যে এই আমার টার্গেট থাকবে যে আচ্ছা আমার টেম্পারেচার কিন্তু সবসময় 98 এর নিচে থাকতে হবে, এটা কি আমার টার্গেট না, বাট একটা নাম্বার থাকা, যাতে হলো কি যে জানি যে আচ্ছা ঠিক আছে এর হেলথ ভালো আছে, বা আচ্ছা এর এখানে প্রবলেম হইতেছে, আমার কোনো একটা হেল্প দরকার, ঠিক আছে। সো আমরা এটাকে একটা নাম দিছি, সেটা বলতেছি আমরা এক্সেলেন্স সাপোর্ট সিস্টেম, যে এভরিবডি উইল ডেলিভার এক্সেলেন্স। সো আমরা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি অর্গানাইজেশনে, যেটার মাধ্যমে সে এক্সেলেন্স ডেলিভার করতে পারে। কারণ কেউ যখন খুব ভালো কাজ করতে পারে তখন কিন্তু তার একটা আনন্দ হয়। এখন সেই ভালো কাজের জায়গাটাকে যদি আমরা তৈরি করতে পারি, যে সাপোজ হলো গিয়েছে তাকে যদি রিটেন দেওয়া যায় যে আচ্ছা এই জিনিসটা করার চেষ্টা করো, কিন্তু যদি রিটেন না দেওয়া হয়, যদি ভার্বালি দেওয়া হয় যে এই তুমি এটা ব্র্যান্ডিং করবা এবং মার্কেটিং করবা আর হলো গিয়ে সেলস করবা, আর তারপরে কয়েকদিন পরে এসে বললো যে এই তুমি কি এই অপারেশনস এর কাজটা করছিলা, না ভাই এটা তো বলেন নাই, আরে এতে বলতে হবে নাকি, অপারেশনস এর কাজটা তো তোমার করা উচিত। যেহেতু ভার্বালি বলা হইতেছে, তখন মানে কেউ কিন্তু বুঝতে, মানে সাপোজ যে পার্সন সে কিন্তু বুঝতেছে না যে আচ্ছা আমি কি তাহলে মার্কেটিং করব নাকি সেলস করব নাকি ব্র্যান্ডিং করব না অপারেশন করব, মানে সো যদি রিটার্ন থাকে তখন ওটার দিকে তাকায়, তখন সেই পার্সনটা বলতে পারে যে ও সর্বনাশ, আমি তো অনেকগুলো কাজ আপনাকে দিয়ে দিছি, কাজ একটু কমায় ফেলি, তাহলে আপনি ফোকাস করে কাজ করতে পারবেন। সো এটাকে আমরা বলতেছি এক্সেলেন্স সাপোর্ট সিস্টেম। সো এরকম একটা সাপোর্ট সিস্টেম তৈরি করার আমরা চেষ্টা করতেছি আর কি। যেহেতু আপনি গ্লোবালি সার্ভিসটা প্রোভাইড করছেন, ওই কোয়ালিটিটা এনশিওর করতে হয় এবং এখানে কিন্তু কন্টিনিউয়াস লার্ন করতে হয় প্রোগ্রামারদের। আপনি এটা কিভাবে মেইনটেইন করছেন, কি সিস্টেমটা বানাইছেন যে যেটার জন্য আমি অপারেশন এন্ডেও লোকজন কাজ করতে থাকবে, এট দ্য সেম টাইম লার্নিং এর জন্য তারা এই স্কোপটা অফিসের মধ্যেই বের করে নেবে, এরকম কিছু আছে কিনা? এই জিনিসটা আমরা রিয়েলাইজ করছি যে লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের এডুকেশন সিস্টেমের একটা বিউটিফুল পার্ট হচ্ছে যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম তো খুব ভালো শেখায় না আর কি, তো যার জন্য ছেলে পেলে কিন্তু তৈরি হয় কি নিজের আগ্রহ থেকে, নিজে পড়াশোনা করে আর কি। আমাদের রিক্রুটমেন্টে যারা আসতেছে তারা কিন্তু ন্যাচারালি সেলফ লার্নার, এই কারণেই কিন্তু তারা সিলেক্টেড হয়ে আসছে। ওকে, সো তারা ন্যাচারালি নিজেরা শিখে, যদি তাদের প্রপার কিছু যদি গাইডেন্স থাকে, কিছু ডিরেকশন থাকে, কিছু কোচিং থাকে, তখন শিখে। এভাবে করে আপ আনটিল নাও চলে আসতেছিল। বাট
অর্গানাইজেশন যখন বড় হচ্ছে তখন এই জিনিসগুলো এরকম আর কি জাস্ট লাকের উপরে ছেড়ে দিলে হবে না, এই জায়গাগুলোতে একটু মোর স্ট্রাকচার নিয়ে আসা দরকার। রিয়েলাইজিং দিস আমরা প্রায় 2-3 বছর আগে আমরা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি। সো এই L&D ডিপার্টমেন্টে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে পিপলের ক্যারিয়ার পাথের উপর ভিত্তি করে তাদের জন্য বিভিন্ন ট্রেনিং অর্গানাইজ করার চেষ্টা করতেছি, এবং সেই ট্রেনিং গুলার মাধ্যমে মানে এই ট্রেনিং গুলা আগে থেকেও দিত, আগে HR থেকে দিত, HR থেকেই বিভিন্ন কোর্স অ্যাসাইন করা হতো আমাদের এমপ্লয়ীদেরকে, যাতে তারা বিভিন্ন জিনিসপত্র ইয়ে করতে পারে, এবং বিভিন্ন লিডারশিপ ট্রেনিং দেওয়া হতো, যেমন IBA তে আমরা পাঠাই ACMP বলে একটা কোর্স, এবং আমরা নিজেরাও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং, বেসিক্যালি তো লিডারশিপ ট্রেনিং এবং টেকনোলজি ট্রেনিং, এই ট্রেনিং গুলো। সো আমরা এভাবে করে করতেছিলাম। আমাদের বিভিন্ন ট্রেনিং এর সাবস্ক্রিপশন আছে, যেমন প্লুরাল সাইট এবং আরো বিভিন্ন জায়গার সাবস্ক্রিপশন, সো ইউডেমি ইত্যাদি। সো এইসব সাবস্ক্রিপশন এবং ট্রেনিং এর মাধ্যমে আমরা এতদিন করতেছিলাম। তো এখন একটা ডেডিকেটেড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে একেবারে ক্যারিয়ার প্রোগ্রেশনের উপর ভিত্তি করে আমরা প্রপারলি ট্রেন করার চেষ্টা করতেছি। বাট স্টিল আমরা অনেকখানি পিছিয়ে আছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর তুলনায় ইন টার্মস অফ অ্যাক্টিভলি ট্রেনিং আর কি। মানে আপ আনটিল নাও ট্রেনিংটা মোর লাইক যে সিঙ্ক অর সুইম স্টাইলে আর কি লার্নিং, বাট আমরা এটাকে মোর অর্গানাইজ কন্টিনিউয়াসলি করার চেষ্টা করতেছি। আমরা যেমন একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্টও নিয়েছি এই জায়গাগুলোতে গাইড করার জন্য। ভাই আপনার লার্নিং প্রসেসকে আপনি নিজে কিভাবে লার্ন করেন সেলফ ডেভেলপমেন্টের জন্য? সো একটা পার্ট হচ্ছে যে আমি বই পড়ি আর কি। হ্যাঁ, বই পড়াটা আমার কাছে মনে হয় যে অন্য অনেকে অনেক ইন্টেলিজেন্ট, সো তারা নিজেরা আর কি বুঝতে পারে। সো আমি অত ভালো ইন্টেলিজেন্ট আমার মনে হয় যে আমি যদি পড়ি তাহলে আমি অন্যরা কিভাবে করে চিন্তা করতেছে সেই জিনিসগুলো আর কি ইয়া করতে পারি। আগে যেটা হতো যে বেশি বই পড়া হতো, ইদানিং দেখা যায় যে মনোযোগ ওরকম রাখতে পারি না, বা ওরকম ভাবে সময় ম্যানেজ করতে পারি না। তো এখন দেখা যায় যে বই শোনা হয় বেশি, যে সাপোজ আমি হয়তো বা হাঁটতে হাঁটতে বই শুনতেছি, বা আমি সাপোজ আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে তারপরে আসার সময় যখন হাঁটি তখন আমি বই শুনতে শুনতে হাঁটি। তো অডিবলের সাবস্ক্রিপশন ইত্যাদি ওগুলোর মাধ্যমে আর কি বই শুনে ইয়া করে। আর এখন তো অনেকগুলো অ্যাপও হচ্ছে যারা PDF পড়ে শোনায়, আর্টিকেল পড়ে শোনায়। সো ওই তারপরে এই যে পডকাস্ট শুনে আর কি শেখার চেষ্টা করি, এরকম আর কি। আরেকটা পার্ট হচ্ছে কি যে এখন অর্গানাইজেশন যখন বড় হয়েছে তখন আমরা যেটা করছি যে অর্গানাইজেশন থেকে আমরা কোচ হায়ার করা, যে আমাদের প্রসেসটা যেটা আমরা বইয়ে পড়তেছি সেই প্রসেসটা যাতে অর্গানাইজেশনে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। তো যার ফলে আমরা সাপোজ CMMI কোচ এনগেজ করেছি, তারপরে স্কেলিং আপ কোচ, সো তারপরে সেলস এর জন্য আমরা একজন কোচ এনগেজ করেছি, ইন্টারন্যাশনাল কোচ। ভাই আপনি সোর্স গুলো থেকে বুঝলাম যে আপনি হয়তো বা অডিও বুক শোনেন অথবা বই পড়েন, কিন্তু আপনি সিলেক্ট করেন কিভাবে? কারণ এই লটস অফ বুকস আর দেয়ার। রাইট, সিলেক্ট করার ক্ষেত্রে ওই কিছুটা হচ্ছে যে রিকমেন্ডেশন, আর কিছুটা হচ্ছে যে কোন জায়গাটাতে আমার দরকার আর কি। যেমন আমার আমি নিজে যেহেতু একসময় বেশ ভালো প্রোগ্রামার ছিলাম, বা মোটামুটি ভালো প্রোগ্রামার ছিল, অনেক সফটওয়্যার বানাইছি, কিন্তু এখন যেমন আমি লিডারশিপ রোলে চলে আসছি, তো এখনো আমার প্রোগ্রামিং করতে ইচ্ছা করে, আমার মেশিন লার্নিং পড়তে ইচ্ছা করে, এন্ড্রেঞ্জের কোর্স সাপোজ আমি শুরু করছি বিভিন্ন সময়ে, সো ওই যে প্যাশন কিকস ইন। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে স্ট্র্যাটেজিক লিডারশিপ। সো ওই জায়গাটাতে আমার কি পড়া দরকার, সো সেই জায়গাটাতে সাপোজ আমি হয়তোবা দেখতেছি যে আচ্ছা গ্রেট বাই চয়েস, এটা হয়তোবা বা প্লেইং টু উইন, এরকম যে ফাইন্ড আউট করা যে হোয়াট শুড বি দ্য উইনিং স্ট্র্যাটেজি ইত্যাদি। সো এইরকম আর কি আমি ওই জায়গাটাতে যে জায়গাটাতে আমার কারেন্টলি ফোকাস করা দরকার সেই জায়গাটাতে আমি বই পড়ার চেষ্টা করি। তারপরে পিপল রিকমেন্ড করে সেই রিকমেন্ডেশনের উপরে আর কি। আমাদের যে কোচ আছে মনোজ চুগানি, ও আর কি আমাকে বিভিন্ন সময় বই সাজেস্ট করে, তার মধ্যে অনেকগুলো বই পড়তে পারি, অনেকগুলো পড়তে পারি না আর কি। ভাইয়া সোফার এ পর্যন্ত কাজ করতে গিয়ে তো অনেক সাকসেস পেয়েছেন, বাট সবচেয়ে বড় যে ফেলিওরের কথা বলেন এবং সেখান থেকে যদি লার্নিংটা আমাদের সাথে শেয়ার করেন। আমি বলবো যে লার্নিং, সো আমরা যেটা হচ্ছে যে 2012 সালে আমরা একটা ই-কমার্স ভেঞ্চার শুরু করি।
সো এটা আমার একটা কাইন্ড অফ প্যাশন প্রজেক্ট ছিল। ওকে। সো আমি আমার পার্টনারদেরকে বলতাম যে আচ্ছা আমরা একটা ই কমার্স শুরু করি, বিকজ আমার কাছে মনে হতেছিল যে এই সফটওয়্যার আউটসোর্সিং এই বিজনেসটা মনে হয় আর কি স্যাচুরেটেড হয়ে গেছে, এনাফ অপরচুনিটি মার্কেটে নাই। আমি চিন্তা করা শুরু করতেছিলাম যে এই আউটসোর্সিং মার্কেটটা ইন্ডিয়ানদের দখলে, এবং এই জায়গাটাতে আমরা কোনো কিছু করতে পারবো না, ফার্দার গ্রোথ করতে পারবো না, আমাদের গ্রোথ একটু স্লো হয়ে যাচ্ছে ইত্যাদি। সো আমরা ভাবতেছিলাম যে নেক্সট বিগ থিং ইজ ই কমার্স। সো আমি আমার পার্টনারদেরকে কনভিন্স করি যে ই কমার্সে অনেক ফিউচার আছে, এবং আমি আমার ফ্রেন্ড রাজু ওকে কনভিন্স করি যে দোস্ত এই জিনিসটা তুই লিড কর, ঠিক আছে? সো রাজু তখন আমাদের এইচআর এ ছিল ইত্যাদি। সো এটা কনভিন্স করি, এবং আমরা একটা টেস্টও এক্সিকিউট করি যে আমরা ফেসবুকে একটা পেজ খুলে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা শুরু করি, এবং পার্টনারদেরকে ডেটা দেখাই যে আমরা কিন্তু সেল করতে পারতেছি। এটা থেকে আমরা 2012 সালে এরকম আর কি বিভিন্ন টেস্ট করি, ছোট ছোট টেস্ট করে 2013 সালে আমরা একটা করি, লঞ্চ করি আর কি, বিপণী নাম ছিল। ওকে। সো আল্লাহর রহমতে মানে রাজু ওয়াজ রিয়েলি গুড। ও খুব ফোকাসড এফোর্ট দিয়ে ইত্যাদি করে বিপণীকে বেশ সাকসেসফুল করে। আমরা ওয়ান অফ দ্য টপ 3 কমার্সে চলে আসি। তো ওইটার জন্য আমি একটা বিজনেস প্ল্যানও তৈরি করছিলাম, একটা ফিনান্সিয়াল প্ল্যান, মান্থ বাই মান্থ এক্সেল ফাইলে, যে আচ্ছা কিরকম রেভিনিউ আসবে, কিরকম প্রফিট হবে, কিরকম লস হবে, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে। সো আমরা ব্রেইন স্টেশনের ইনভেস্টমেন্ট দিয়ে বিপণী চালাচ্ছিলাম। পরে 2014 সালে আমি দেখি যে আমি তো যে প্ল্যান করছিলাম যে শুরুতে ইনভেস্ট করা লাগবে, আস্তে আস্তে প্রফিটে চলে যাবে। তো তারপর এখন তো আমরা জানি যে ই কমার্সে প্রফিট করা তো মানে ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার আর কি। তো কিন্তু আমি তো মানে এত কিছু বুঝতে পারিনি, সিম্পল ভাবে এক্সেল ফাইলে চিন্তা করছি। কিন্তু এক্সেল ফাইল থাকার ফলে যেটা হয়েছে যে আমি দেখতেছি যে মান্থ বাই মান্থ আমার ইনভেস্টমেন্ট তো বাইরে যেতেছে, মান্থ বাই মান্থ তো লস, যত দিন যাচ্ছে লস তত বাড়তেছে। দেখা যাচ্ছিল যে আগে মাসে 2 লাখ টাকা লস হচ্ছিল বা ইনভেস্টমেন্ট হচ্ছিল, এখন মাসে 5 লাখ টাকা লস বা ইনভেস্টমেন্ট হচ্ছে। আমরা দেখতেছি যে আমরা যখন 5 লাখ টাকা ইনভেস্ট করতেছি তখন আমাদের কম্পিটিটর ছিল আজকের ডিল, তখনও দারাজ আসে না। তখন দেখতাম যে আজকের ডিল মাসে 14-15 লাখ টাকা ইনভেস্ট করতেছে। তো আমরা দেখতাম যে মানে আসলে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, বাট এত টাকা ইনভেস্টমেন্ট ব্রেইন স্টেশন থেকে করতে পারবো না। তারপর ইনভেস্টমেন্ট রেজ করাও শুরু করি, এবং ইনভেস্টরের কাছ থেকে টার্মশিটও পাই, যে 2 কোটি টাকা ইনভেস্ট করবে এরকম টার্মশিটও পাই। বাট এর মধ্যে একটা বিগ মিস্টেক হয়েছে। আমার সিনিয়র মিনহাস ভাই বলতেছিল যে রাইসুল ইউ ডিড এ বিগ মিস্টেক দেয়ার। সো সেটা হতেছে কি যে ইমোশনাল ইন্টেলিজেন্স মিস্টেক। ওই কোম্পানিটাতে সিইও হিসেবে ছিল তো রাজু, আমার ফ্রেন্ড। রাজুর এক ফ্রেন্ড কাম কলিগ, সে আয়সা আমাকে বললো যে মানে রাজু অনেক 2 নাম্বারই করতেছে। তো আছে না যে আমার বন্ধুর ব্যাপারে কেউ, তার বন্ধু কমপ্লেন করতেছে, আমার কাছে এই জিনিসটা মানে আমার তাকে বলতে আমার লজ্জা লাগছে আর কি, ঠিক আছে? আমি আমার হেজিটেশন। সো আমি আমার বন্ধুকে এটা বলি নাই। তো বেসিক্যালি যেটা হচ্ছিল যে ওই পার্সনটা আর কি বিভিন্ন 2 নাম্বারই করতেছিল। তো সেই 2 নাম্বারিটা ধরার পরে রাজু তাকে বলছে যে প্লিজ লিভ। তো রাজু তাকে লিভ করতে বলছে, কিন্তু রাজুও খুব কড়া ছিল না যে আচ্ছা ঠিক আছে তুমি মিস্টেক করতেছো বা 2 নাম্বার করতেছো, লিভ ইমিডিয়েটলি। দরকার ছিল যে লিভ ইমিডিয়েটলি, সেটা না করে ওকে 1 মাসের টাইম দিয়েছে। এখন এই 1 মাসে সে আমার কাছে কমপ্লেন করতেছে যে রাজু বিভিন্ন খারাপ কাজ করতেছে, এবং ওর অন্যান্য কলিগদের কাছে কান ভারী করতেছে। এই ব্যাপারটা রাজু জানতো না, আর আমিও জানতাম না যে অন্যদের কাছে কান ভারী করতেছে। এখন আমার রাজুকে বলা উচিত ছিল যে তোর ফ্রেন্ড কিন্তু এসে আমার কাছে তোর নামে এই কমপ্লেন করছে। রাজুকে যদি আমি এটা বলতাম তাহলে রাজু ওই প্রিপারেশনটা নিতে পারতো। সো মিস্টেকটা আমি যেটা করছি সেটা হতেছে হলো গিয়ে যে আমি আমার ফ্রেন্ডকে বলি নাই যে দোস্ত এরকম একটা ঘাপলা হতেছে, বিকজ আমার কাছে লজ্জা লাগছে। এরকম কিন্তু না যে আমি তাকে বিলিভ করতেছি না, এরকম না যে আমি আমার ফ্রেন্ডকে বিলিভ করতেছি। তো পরে যেটা হচ্ছে যে ইন্টারনাল পলিটিক্স এমন একটা জায়গাতে চলে গেছে যেটা ম্যানেজ করাটা রাজুর জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, এবং রাজু মানে ফ্রাস্ট্রেটেডও হয়ে গেছে। দেন
রাজুর কাছে ওই ইয়া থেকে প্রাণ থেকে একটা অফার আসছিল এবং রাজু তারপরে ওই অফারটা নিয়ে নেয় এবং আমাদের স্টার্ট আপটা লিভ করে। আর তারপরে আমি দেখলাম যে আসলে এটার ইনভেস্টমেন্টটা অনেক ডিফিকাল্ট এবং আমরা তারপরে ইনভেস্টরদেরকে ওদের টার্মশিট ফেরত দিয়ে দিয়েছি, আমরা আসলে ইনভেস্টমেন্ট নিতে পারবো না, এবং হলো গিয়েছে আমরা কোম্পানিটা বিক্রি করে দিই। ওকে। তো মিস্টেকটা যেটা ছিল সেটা একটা পার্ট অফ দ্য মিস্টেক ওয়াজ যে মানে এখানে অনেকগুলো মিস্টেক ছিল আমার। একটা পার্ট ছিল যে মানে আই শুড নট হ্যাভ স্টার্টেড ইন দ্য ফার্স্ট প্লেস। ওই যে ফোকাস, আই ওয়াজ নট ফোকাসড। আমার ব্রেইন স্টেশনে ফোকাস করা উচিত ছিল। আর আমি ভাবতেছিলাম যে ব্রেইন স্টেশনে ফিউচার নাই, বাট এই জিনিসটা কিন্তু আমি ডেটা ড্রিভেন ডিসিশন নিতেছি না, আমি কিন্তু পড়াশোনা করে ডিসিশন নিতেছি না, আমি কিন্তু ইন্টারন্যাশনাল ডেটা রিভিউ করতেছি না যে আচ্ছা আমি ইনফোসিস দেখে ইন্সপায়ার্ড হয়ে শুরু করছি, তাহলে ইনফোসিসের এখন ডেটা কি, ইনফোসিস কি গ্রো করতেছে কি, যদি ওরা গ্রো করে তার মানে তো মার্কেট গ্রো করতেছে, তার মানে তো আমার গ্রো করতে পারার কথা। যেটা গ্রেট বাই চয়েস যেটা বলতেছে যে ইম্পেরিক্যাল এভিডেন্স সম্ভবত, যে প্রপারলি স্টাডি করে ভালো করে অ্যানালাইসিস করে ডেটাটা নেওয়া। সো আমি এনাফ ফোকাস করতেছিলাম না। একটা মিস্টেক হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স মিস্টেক, যে আমার ফ্রেন্ডকে আমার বলা দরকার ছিল যে দোস্ত আই ট্রাস্ট ইউ, বাট এরকম একটা ঘাবলা হইতেছে, অ্যাড্রেস দিস। যেটা আমাকে মিনহাস ভাই বলছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স মিস্টেক, যে আই শুড হ্যাভ কমিউনিকেটেড আর্লিয়ার, যে কোনো প্রবলেম দেয়ার হ্যাজ টু বি ওপেন ডিসকাশন। ঠিক আছে, যেটা 5 dysfunctions of a টিমেও আসছে, যে ইউ শুড ট্রাস্ট ইচ আদার সো মাচ সো দ্যাট ইউ আর ভেরি মাচ ওপেন টু ফাইট। আমি আমার কলিগকে আমি বন্ধুর মতন, আমি আমার ফ্যামিলি মেম্বারের মতন মনে করব, যে তার সাথে ওপেনলি ডিসএগ্রি করতে পারবো, ফাইট করতে পারবো, মারামারি করতে পারবো, লজ্জা পাওয়া যাবে না। রাইট, ঠিক আছে। সো ওই জায়গাটাতে আই ডিড এ মিস্টেক আর কি। ঠিক আছে, সো এগুলার ফলে যেটা হয়েছে যে পরে উই সোল্ড অফ। তো বিপণীতে আমাদের প্রায় 1 কোটি টাকার মতন ইনভেস্টমেন্ট ছিল, আমরা বিক্রি করছিলাম 40 লাখ টাকাতে। সো প্রায় 60 লাখ টাকার মতন লস হয়েছিল। তো বাট সবচেয়ে বড় লস যেটা হয়েছে সেটা হলো কি, যে আই লস্ট মাই ফ্রেন্ড অ্যাজ কলিগ। ঠিক আছে, মানে উই হ্যাভ বিন ফ্রেন্ড। মানে ও চলে যাওয়ার পরও আমি বিভিন্ন সময়ের সাথে কথা বলতাম, বিভিন্ন অ্যাডভাইস নিতাম, ও বিভিন্ন অ্যাডভাইস নিত। উই হ্যাভ বিন ফ্রেন্ড, বাট ও মন খারাপ করছে যে তুই আমাকে আগে বলস না। ঠিক আছে, সবচেয়ে বড় যেটা লস হয়েছে যে আমার ফ্রেন্ড পরে মারা গেছে আর কি, 1 বছর পরে আর কি, 1 বছর 1.5 বছর পরে ওই প্রাণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, লিফট অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আমি এটা তো হ্যাঁ শুনছি এটা। জি জি। সো ওইটা আর কি, মানে আমি যদি মিস্টেকটা না করতাম তাহলে ও হয়তো ওখানে আর কি যেত, বিকজ ও যখন ব্রেইন স্টেশনে ও এইচআর হেড ছিল আর কি। ওয়ান অফ ব্রেইন স্টেশনস টপ সাকসেস ইজ বিকজ অফ হিম। মানে আমাদের তো শুরু থেকে সব সময়, এখন সবাই বলে না যে সফটওয়্যার ডেভেলপার পাওয়া যায় না, সফটওয়্যার ডেভেলপার এখন অনেক পাওয়া যায়, তখন আরো অনেক কম পাওয়া যায়, তখন আরো ক্রাইসিস ছিল, এবং ব্রেইন স্টেশনের তখন ব্র্যান্ড ছিল না। সো ব্রেইন স্টেশন তখন কম্পিট করতো বড় বড় ব্র্যান্ডের সাথে। দেখা যেত যে অন্যান্য কোম্পানি, মানে এখন লোকজন কমপ্লেন করে যে আচ্ছা অন্য কোম্পানি পিপল নিয়ে যায়, পিপলের কোনো কিছু মেনটেন করে না, তখন তো এরকম আরো অনেক হইতো, অন্য কোম্পানিতে পিপল নিয়ে যেত। ইভেন এরকম হয়েছে যে আমাদের এক কলিগ আরেকটা কোম্পানিতে জয়েন করছে এবং কোনো নোটিশ দেয়নি, একদিনেরও নোটিশ দেয়নি, সে যা বলছে যে আমি কালকে থেকে আসবো না। আমার এমন মাথা খারাপ হয়ে গেছে, আমি ওই কোম্পানির ফোন নাম্বার জোগাড় করে ওই কোম্পানিকে ফোন দিছি যে ভাই এটা মানে এরকম কোনো নোটিশ না দিয়ে চলে যেতেছে। বলেছে কি হয়েছে, তুমি কম বেতন দাও তাই আমার কাছে আসে। আমি বললাম যে কিন্তু 1 মাসে অ্যাটলিস্ট তো নোটিশ থাকবে। বলে যে না, ও না দিলে এটা ওর ব্যাপার, আমি কোনো কিছু করতে পারবো। মানে আছে না যে লোকজন এখন যেসব কমপ্লেন করে, হ্যাঁ, এবং লোকজন কমপ্লেন করার পরে মনে করে যে আচ্ছা ব্রেইন স্টেশনের তো এরকম সমস্যা নাই, ব্রেইন স্টেশন তো ব্র্যান্ড। উই ওয়ার নট ব্র্যান্ড। আমাদের কাছ থেকে অন্য কোম্পানিতে 10,000 টাকা কম বেতনে চলে গেছে, 10,000 টাকা কম বেতনে, যে আচ্ছা ওই কোম্পানির ব্র্যান্ড আছে। আমাদের এখানে 50,000 পায়, তো অন্য কোম্পানিতে 40,000 বেতনে গেছে। বললাম যে কেন যেতেছো ভাইয়া? বলেছে আমার বিয়ে হয় না। হ্যাঁ, গ্রামীণ ফোনে গেলে আমার বিয়ে হবে। এখন লোকজন যা ফেস করতেছে এইসব সব জিনিসপত্র আমরা ফেস করছি, কিন্তু আমার ওই ফ্রেন্ড এইচআর এর হেড ছিল, ও এইচআর এর জন্য মার্কেটিং করতো, বিভিন্ন অ্যাক্টিভিটি করতো, এগুলার মাধ্যমে আমরা অনেক কষ্ট করে পিপল জোগাড় করতাম আর কি। খুব ভাইটাল একটা পজিশনে ছিল। হ্যাঁ হ্যাঁ। যে মিডলম্যান যে হচ্ছে এই ঝামেলাটা করছিলেন, উনি কি ভাইয়া ইয়া ছিলেন, উনি কি অ্যাজ এ টিম মেম্বার হিসেবে ছিলেন, এমপ্লয় হিসেবে ছিলেন, নাকি শেয়ার হোল্ডারও ছিলেন? না, এমপ্লয়ি ছিলেন। বাট তারপরে উনি দুঃসাহস করছেন যে এই টাইপের ইয়া করার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এই দুঃসাহস
করার সাহসটা করাটাও আর কি একটা ইয়ে যে সে আমার কাছে সেটা বলতে পারছে, মানে আমার তো Exactly. মিস্টেক ছিল আর কি। আমার তো তারাই হলো গিয়ে যে বকা দিয়ে দেওয়া উচিত ছিল যে হাউ ডেয়ার ইউ কমপ্লেইন অ্যাবাউট মাই ফ্রেন্ড টু মি, ঠিক আছে? রাইট। আর আমি সাপোজ কনফ্রন্ট করতে পারি না, আমার আমার অনেক উইকনেস আছে আর কি। ওকে ভাইয়া, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমরা আর কয়েকটা কোশ্চেন করবো। আমার ইচ্ছা করতেছিল আপনার সাথে আর একটু লম্বা সময় যদি কথা বলা যেত, বাট অলরেডি পডকাস্ট যেহেতু অনেক বড় এবং দর্শকদের দেখতে কষ্ট হয়, আমরা হয়তো বা অন্য কোনো একটা পডকাস্টে ওই কোশ্চেন গুলা কভার করবো ইনশাল্লাহ। ভাইয়া, আপনি প্রচুর বই পড়েন, আমরা বাই দিস টাইম এই পডকাস্ট থেকে বুঝতে পারলাম। আপনি যদি কোনো বই রিকমেন্ড করেন যারা হচ্ছে উদ্যোক্তা হতে চায় তাদের জন্য, তাহলে আপনি কোন বইগুলো পড়তে বলবেন? আর সেলফ ডেভেলপমেন্টের জন্য যারা অনেক ইয়াং অডিয়েন্স আমাদের আছে, তাদের জন্য আপনি কি বই সাজেস্ট করবেন? আমার মাথায় ওরকম ভাবে নাই আর কি যে কোনটা সাজেস্ট করা যেতে পারে, কিন্তু আমি যদি আমার নিজের কথা মনে করি যে আমি শুরুর দিকে যে বইগুলা পড়তাম, যেমন গুড টু গ্রেট জিম কলিন্স, এই বইটা যেমন আমি শুরুতেই মানে আই ওয়াজ ভেরি লাকি যে আমি বইটা শুরুতেই পড়ছিলাম। আমি বইটা এখন পর্যন্ত মনে হয় 3 বার পড়ছি, বাট আমার মেমোরি খুব বেশি শার্প না, পুরো এরকম মনে থাকে না। বাট গুড টু গ্রেট একটা খুব ভালো বই। যখন কোম্পানি স্মলার ছিল তখন একটা বই খুব হেল্পফুল ছিল, সেটা হচ্ছে যে ইমিথ রিভিজিটেড, মাইকেল ইগারবার সম্ভবত। সো ইমিথ রিভিজিটেড বইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা খুব ভালো বই। কেউ যদি প্রোডাক্ট বানাইতে চায়, নতুন প্রোডাক্ট বানাইতে চায়, সেক্ষেত্রে আমি বলবো যে একটা বই আমার কাছে খুব ভালো লাগছে, স্প্রিন্ট, জেক ন্যাপের। সো স্প্রিন্ট বইটাতে যেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট টেস্ট করা, যে আসলে এই প্রোডাক্টটা চলবে কিনা, এই টোটাল জিনিসটা টেস্ট করতে 1 সপ্তাহ সময় লাগে। ওকে। আর সেলফ ডেভেলপমেন্টের ব্যাপারে একটু ক্রিঞ্জ হয়ে যায়, বাট আমি এক ভদ্রলোককে খুব ফলো করতাম, হচ্ছে হলো গিয়া জোয়েল স্পুলস্কি, জোয়েল অন সফট নামে সে একটা ব্লগ আর কি করতো। তো উনি যেমন বলতো যে উনার কোম্পানিতে কেউ জয়েন করলে প্রথমে যে বইটা পড়তে বলে সেটা হলো গিয়েছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। হ্যাঁ, আমি বইটা পড়ছি। সেটাই। সো এই বইটা মানে একটু ক্রিঞ্জ শোনায়, একটু অনেক ক্রিঞ্জ শোনায়, হাউ টু উইন ফ্রেন্ডস। মানে এরকম কিছু কিছু বই আছে যেগুলার নামটা খুব ক্রিঞ্জি, কিন্তু বইটার কোয়ালিটি ভয়ঙ্কর ভালো। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, আমি বলবো যে এই বইটা সেলফ ডেভেলপমেন্টের জন্য সবার পড়া উচিত। অফকোর্স ডেল কার্নেগি ইজ এ বস, যদিও ক্রিঞ্জি, বাট হি ইজ এ বস আর কি, মানে হি ইজ অ্যামেজিং। টোটালি জার্নির মধ্যে অনেকে তো হয়তো আপনাকে অ্যাডভাইস দিয়েছে, অনেক মেন্টর ছিল অথবা কলিগ ছিলেন। লাইফ চেঞ্জিং অ্যাডভাইস আপনার কি ছিল? আমি এখন এরকম কোনো কিছু মনে করতে পারতেছি না যে লাইফ চেঞ্জিং অ্যাডভাইস কি ছিল। কন্টিনিউয়াসলি বিভিন্ন ছোট ছোট অ্যাডভাইস থেকে আসলে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রেস হওয়া। যেমন বিডি ভেঞ্চারের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছিলাম, যাতে আমরা অর্গানাইজেশনটাকে আরো বড় করতে পারি, স্ট্রাকচার করতে পারি। বিশেষ করে আমার হাউ টু বি এ সিইও, সেই ব্যাপারটাতে গাইড করার জন্য আমি আসলে ইনভেস্টমেন্ট নিতে যাচ্ছিলাম, যাতে ওনারা আমার বোর্ডে বসে এবং বড় জিনিস বলতে পারে, বড় জায়গাতে গাইড করতে পারে। তো সেই জায়গাটাতে যেমন আমাদের বোর্ড মেম্বার ছিলেন শওকত ভাই, উনি যেমন ভালো গাইড করেছেন আমাদেরকে, উনার ইন্সপিরেশনে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট হয়েছে, যার ফলে আমাদের অর্গানাইজেশনের বিগ সাকসেস হয়েছে, আমাদের যে সিএফও। তো তারপরে আরেকটা জায়গা হচ্ছে যে ওই সময় আমাদের অ্যাডভাইজার হিসেবে বিডি ভেঞ্চার থেকে এসান ভাইকে এনগেজ করা হয়েছিল। এসান ভাই যেমন এসানুল হক, উনি আমাকে অনেক বছর আর কি গাইড করেছেন, উনার গাইডেন্সে একটা ভালো হেল্প হয়েছে। সো এরকম আর কি অনেক পিপলের অনেক আমি ইনজাস্টিস করতেছি আসলে, অনেকের কথাই আমি বলতে পারছি না, মনে করতে পারছি না, বাট সবার কন্টিনিউয়াস বিভিন্ন গাইডেন্স অ্যান্ড ডিরেকশনের ফলেই আসলে মানে যতটুকু আসছি সেটা আসতে পারছি। ভাই একটু কি ছোট করে বলবেন, মানে কোশ্চেনটা যদি শেষের দিকে করা ঠিক হচ্ছে না, তারপরে একটু করে ফেলি, যে বোর্ডের কথা যেটা বললেন, ফর এক্সাম্পল আপনারা যারা ফাউন্ডার ছিলেন, ব্রেন স্টেশন শুরু করছেন, এরপর হয়তো বা বোর্ড ফর্ম করে ওখানে হয়তো বিভিন্ন লোককে অনবোর্ড করানো, তো এটা আসলে অনেক ক্ষেত্রে বার্ডেন হয়ে যেতে পারে না, যে অপারেশন নতুন লোকজন এসে তাদের অ্যাডভাইস আমি শুনবো, অথবা আমি কেন আসলে একটা বোর্ড ইনকর্পোরেট করব অর্গানাইজেশনে, এতে সুবিধা এবং অসুবিধা কি, এবং বোর্ড আসলে কিভাবে ফাংশন করে? শুরুতে আমরা যখন শুরু করি তখন আমরা 4 জন পার্টনার ছিলাম, আমি এবং ল্যাটিটিউড 23 3 জন পার্টনার, মামনুন মোর্শেদ চৌধুরী, আনোয়ার
স্যার, মানে রিয়াদ স্যার, আর মহিউদ্দিন ভাই, গোলাম মহিউদ্দিন। শুরুতে উনাদের অ্যাডভাইস নিয়ে আর কি চলতাম, এবং যে কোনো ডিসিশনে আমি উনাদেরকে জিজ্ঞেস করতাম। তো এই যে জিজ্ঞেস করা এবং আমার লজিক গুলা প্রেজেন্ট করা, উনারা আমার থেকে অনেক সিনিয়র, সো আমাকে খুব স্ট্রং লজিক ওনাদেরকে প্রেজেন্ট করতে হতো, যার ফলে আমি এক্সপেন্সিভ মিস্টেক করতাম না। মানে দিস হ্যাজ বিন ওয়ান অফ দ্য বিগ থিং। অনেকে বলে যে আচ্ছা, মানে অনেকের কাছে মনে হয় যে আচ্ছা ব্রেইন স্টেশন তো রাইসুল করছে, বাট আসলে কিন্তু এরকম না আর কি। মানে আমি সামনের একটা ফেস, বাট আমার পিছনে অনেক অনেক অ্যামেজিং পিপল যাদের মাধ্যমে আসলে ব্রেইন স্টেশন হয়েছে। সাপোজ মিজানুর রহমান, আমাদের যে সিটিও এবং আমার ফ্রেন্ড, ও জয়েন করলো, শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর হলো। পরে ফেরদৌস ভাই হলো, তারপরে আমাদের সিএফও হচ্ছে রাজ, ও আসলো, এবং বিডি ভেঞ্চার এবং আসলো। এরকম ভাবে অনেক পিপলের মাধ্যমে আমাদের বোর্ডটা তৈরি হয়েছে। সো বোর্ডে যখন হয় যে আমি যখন বিভিন্ন জিনিসপত্র প্রেজেন্ট করি, তখন এটা আমাদের একটা আর কি ফিল্টার হিসেবে কাজ করে, যে আমি যাতে এক্সপেন্সিভ মিস্টেক না করতে পারি। সো ওই জায়গাটাতে একটা ভালো হেল্প পাই আর কি। এবং বোর্ডের পিপলের বিভিন্ন কানেকশন থাকে, সেই কানেকশনের ফলে যে কোনো বিপদে আপদে সাপোজ সাহায্য পাওয়া যায়, এরকম আর কি। তো আমার কাছে মনে হয় যে এই যে ইনভেস্টমেন্ট, দিস ইজ এ গুড থিং। However, entrepreneurকে বুঝতে হবে যে বোর্ড ইজ দেয়ার টু অ্যাডভাইস আর কি, এবং ওই অ্যাডভাইসটাকে আর কি প্রপারলি মানে ইউটিলাইজ করা আর কি। অনেক সময় এরকম হয় যে বোর্ড থেকে সাপোজ ক্যাটাস্ট্রফি হওয়া সম্ভব, যে আমরা তো দেখছি যে স্যাম অল্টম্যান বা স্টিভ জবস কিছুদিন আগে হলো। হ্যাঁ, সো এরকম জিনিসপত্র হওয়া সম্ভব, ইম্পসিবল তা না, বাট বোর্ডের অনেক অ্যাডভান্টেজও আছে। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ গুড থিং। তো একটা জিনিস আমার কাছে মনে হয় যে জাপানে যেমন একটা খুব কমন প্র্যাকটিস হচ্ছে যে অনেক বেশি এক্সিকিউটিভরা ডিরেক্টর বোর্ড মেম্বার থাকে। সো যার জন্য যেটা হয় কি যে এক্সটার্নাল পিপল এবং ইন্টারনাল পিপলের একটা প্রপার ব্যালেন্স হয়। বাংলাদেশে বা অন্যান্য অনেক কান্ট্রিতে যেটা হয় কি যে এক্সিকিউটিভ মানে অর্গানাইজেশনের ভিতরের জিনিসপত্র জানে এমডি, আর বাকি সব বোর্ড মেম্বার হচ্ছে বাইরের। সব বোর্ড মেম্বার যদি বাইরের হয়, তখন যেটা হয় কি যে এমডি একা প্রেসারের মধ্যে পড়ে যায়। তো ফরচুনেটলি বই পড়ার সুবাদে আমি এটা জানতাম, এবং আমি বেশ কয়েকজন এক্সিকিউটিভ ডিরেক্টরকে নিয়ে আসতে পারছি আমাদের বোর্ডে, যার ফলে এই জিনিসটা এরকম হয় না যে আচ্ছা প্রেসার্ড হয়ে যাচ্ছে, রাদার এটা হয় যে একটা ফুলফিলিং ডিসকাশন আর কি, এবং বিভিন্ন ভ্যালু এডিশন হয়। ওকে, মানে যারা হচ্ছে অনবোর্ড হয়েছে ওনারা আসলে শেয়ার হোল্ডার কিভাবে হলো? ওনাদেরকে ইনভেস্ট করতে হয়েছে, অথবা কেউ ইনভেস্ট করেছে, আবার কেউ সাপোজ আমাদের কলিগ হিসেবে জয়েন করে মানে সোয়েট ইকুইটি দিয়ে আর কি শেয়ার হোল্ডার হয়েছে। যে সাপোজ হয়তো বা তার যদি স্ট্যান্ডার্ড বেতন হতো, তাহলে বেতন হয়তো বা 4 লাখ টাকা হতো, তার বদলে হয়তো বা বেতন সে নিল 2 লাখ টাকা, আর 2 লাখ টাকা যে সে স্যাক্রিফাইস করলো, তার বদলে সে গ্র্যাজুয়ালি মানে একটা লার্জার শেয়ার হোল্ডার হলো, এবং তার মাধ্যমে সে ডিরেক্টর হলো। সো আমাদের মানে ইনফ্যাক্ট আমরা অনেকেই এটা বলে যে আচ্ছা ব্রেইন স্টেশন এখন লিস্টেড হচ্ছে কেন? হ্যাঁ, সো মানে আমাদের কিন্তু লিস্টেড হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে হলো গিয়ে যে আমাদের এমপ্লয়ীদের শেয়ার দেওয়া এবং সেই শেয়ারের ভ্যালু তৈরি হওয়া। যে বিকজ আমি মানে ও যেটা আমি বললাম যে আমরা চাই কি যে আমরা একটা পারপাস ড্রিভেন অর্গানাইজেশন, এবং যে এই পারপাস এবং ব্রেইন স্টেশনের কালচারের সাথে অ্যালাইন্ড, সে কিছু টাকা স্যাক্রিফাইস করে কোম্পানিতে থাকবে, যাতে তার কাছে মনে হয় যে আমি পারপাসের পিছনে টাকাটা ইনভেস্ট করতেছি। বিকজ আমি সাপোজ হয়তোবা আমি যদি হাইয়েস্ট পেইং জবে যাই, আমার বেতন হয়তোবা হবে 70,000 টাকা, বাট আমি হয়তোবা এখানে 60,000 টাকাতে কাজ করতেছি, বিকজ আমি 10,000 টাকা স্যাক্রিফাইস করতেছি ফর ক্রিয়েটিং ইম্প্যাক্ট ইন দ্য কান্ট্রি। এবং আমরা সবাই জানি যে এরকম না যে এই টাকা দিয়ে আমরা শেয়ার হোল্ডারদের টাকা বাড়াচ্ছি, রাদার এই টাকা দিয়ে আমরা ফিউচার বেটার বাংলাদেশ এবং বেটার কোম্পানি তৈরি করতেছি। সো যে এটাতে ইনভেস্ট করতে চায় সেই যাতে কোম্পানিতে ঢুকে, কিন্তু সে যখন সাপোজ হাইয়েস্ট পেইং স্যালারির থেকে যখন সে কিছু টাকা কম পাচ্ছে, তার ফ্যামিলি তো টাকা কম পাচ্ছে। সো ফ্যামিলি কিভাবে করে কম্পেনসেটেড হবে? সো সেটার ওয়েটা হচ্ছে কি যে সে তো এই টাকাটা ইনভেস্ট করতেছে কোম্পানিতে, সো সে কোম্পানির শেয়ার পাবে। তো কোম্পানির শেয়ার পাওয়ার মাধ্যমে
তার ফ্যামিলি কিন্তু এই স্যাক্রিফাইসের যাচ্ছে। রাইট। কোম্পানির শেয়ার যদি একজন আরেকজনের কাছে বিক্রি না করতে পারে তাহলে তো শেয়ারের কোনো মূল্য নাই। তো এই কারণে আমরা কোম্পানিকে পাবলিক নিচ্ছি এখন, যে পাবলিক লিমিটেড কোম্পানি হবে, তাহলে আমরা প্রত্যেক বছর এমপ্লয়ীদেরকে শেয়ার দিতে থাকবো এবং এমপ্লয়ীরা দেখবে কি যে আমি কম টাকা বেতন পাইলেও আমি কোম্পানির শেয়ার পাচ্ছি, যেই শেয়ারের মাধ্যমে আমার ফ্যামিলিও কম্পেনসেটেড হচ্ছে এবং আমিও হ্যাপিলি কাজ করতে পারতেছি। রাইট। দর্শকরা আশা করি পাবলিক লিস্টেড হওয়ার পর শেয়ার কিনতে পারবে রেজিস্ট্রেশন থেকে। ভাইয়া আর দুইটা প্রশ্ন আছে, আমরা শেষ করে দিব। শেষ করবো করেও শেষ হচ্ছে না, আমার লিস্টে আরো অনেক কোশ্চেন আছে। আমি সরি, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি আনসার করার জন্য। কোশ্চেন গুলো আসলে জরুরি, বাট আপনি আনসার যেটা দিচ্ছেন সেটাও প্রিসাইজ আনসার হচ্ছে। আপনার লাইফে যদি 3টা লার্নিং এর কথা বলি এখন পর্যন্ত, লাইফ লার্নিং আপনি কি বলবেন? একটা পার্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে লাইফ ইজ এ জার্নিটাকে এনজয় করতে হবে। লাইফ ইজ নট এ ডেস্টিনেশন টু রিচ, যে আমি ওই ডেস্টিনেশনে রিচ করব সেটার জন্য আমি বছরের পর বছর ফাইট দিতেছি। রাদার লাইফ এনজয় করতে হবে। এই জায়গাটাকে যেভাবে করে আমি দেখি সেটা হচ্ছে যে সাপোজ আমি কোন জায়গাটা এনজয় করি এবং সেটার সাথে আমার কাজটাকে অ্যালাইন করা এরকম না যে মানে আমি যেই জিনিসটাতে প্যাশনের সেই জিনিসটাতে কাজ করা নট নেসেসারিলি ওরকম আর কি, বিকজ প্যাশন কিন্তু আসলে তৈরি হয় কাজ করতে করতে অনেক সময়। সো ওই ব্যাপারটা আর কি, যে আমি যে জিনিসটা একেবারেই এনজয় করতেছি না, একেবারেই ভালো লাগতেছে না, সেই জিনিসটাতে কন্টিনিউয়াসলি লেগে থাকা জাস্ট ফর সামথিং দ্যাট ইজ নট হেলদি আর কি। সো লাইফ ইজ এ জার্নি, ব্যাপারটা ইয়া করা। একটা জায়গা যেটা আমি রিয়েলাইজ করছি যে ভালো মানুষ হওয়াটা প্রচন্ড ইম্পর্টেন্ট। সাপোজ আমি যদি ইন সামারি বলি যে কাইন্ড অফ ইসলামিক ওয়ে অফ লাইফ। ইসলামিক ওয়ে অ্যাজ ইন নট যে শুধুমাত্র জাস্ট নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এরকম না, রাদার হচ্ছে যে ট্রুলি ভালো মানুষ হওয়া। আমি যদি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করেছেন এবং আমি একটা গ্রেটার মানে ভালো থাকতে হবে, বিকজ এই ব্যাপারগুলোকে মেনটেন করা। আমি যদি এই জায়গাটাতে মানে আমি যেমন ইসলাম ধর্মটাকে আমি ফিলোসফিক্যালি দেখি, জাস্ট কিছু রিচুয়াল ভিত্তিক ভাবে দেখি না আর কি। হ্যাঁ, যেমন আমি এখন ইয়াসির কাদির যে সিরাত শুনতেছি, হ্যাঁ 110 ওটা শুনতেছি, ওটা যেমন ভেরি বিউটিফুল। তারপরে আমি যখন কোরআন শরীফ পড়ি আমি বাংলা আর কি পড়ি এবং বাংলা ওই যে গ্রিন অ্যাপ যেটা আর কি, ওই অ্যাপটা দিয়ে পড়ি যাতে আমি জিনিসগুলো বুঝতে পারি। যে যেমন সাপোজ আমি সূরা নিসা পড়তেছিলাম, ওখানে যেমন বলতেছে যে কেউ যদি একজন মুসলমানকে মারে, ঠিক আছে, সে সারা জীবনের জন্য দোজকে থাকবে, সে কখনোই ওখান থেকে বেরোবে না। তো সাপোজ আমি একজন মুসলিম এবং আমি ভেজাল তেল ইম্পোর্ট করি যার মাধ্যমে মানুষজন অসুস্থ হয় এবং মারা যায়, আমি 100 বার হজ করলেও আমি কোনোদিন এটা থেকে আমি কোনোদিন কিন্তু বেহেশতে যাব না। তো একটা মুসলমান যদি এই জিনিসটা রিয়েলাইজ না করে, ঠিক আছে, সো মুসলমানকে আসলে কোরআন শরীফ পড়তে হবে, মুসলমানকে আসলে ভালো মানুষ হতে হবে, অর্থ বুঝে পড়তে হবে। কোরআন শরীফটাকে আমরা হলো গিয়েছে মানে মন্ত্রের মতন ভাবে পড়িয়েছে। আমার কাছে মনে হয় যে সওয়াব ইনকাম করার একটা টুলস হিসেবে লাইফে ইনকর্পোরেট করতে হবে। সো মানে ট্রুলি ভালো মানুষ হতে হবে। অনেক সময় মনে হয় যে না, বাংলাদেশে ভালো মানুষ হয়ে বাইচা থাকা যায় না। ফাইন্ড আউট ওয়ে এন্ড কন্টিনিউ টু ফাইন্ড আউট ওয়ে। তার মানে এরকম না যে ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাওয়া, বাট কন্টিনিউয়াসলি ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট ওয়ে। ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং প্রপার মুসলিম হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো এটা একটা রিয়েলাইজেশন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফ্যামিলি, ঠিক আছে। যেমন মানে আলহামদুলিল্লাহ আই এম ভেরি লাকি যে আই হ্যাভ অ্যান অ্যামেজিং ওয়াইফ, অ্যান অ্যামেজিং সিস্টার, অ্যামেজিং মাদার। সো আমার ওয়াইফ যদি সাপোর্টিং না হতো, ঠিক আছে, মানে বুয়েটের বেশিরভাগ ছেলে পেলে কিন্তু বিদেশে চলে যায়। আমার ওয়াইফ যদি চাইতো যে বিদেশে যাই তাহলে কিন্তু মানে এতদিনে আমিও পালাই যেতাম। ইভেন আপনার তো মালয়েশিয়া যাওয়ার একটা প্ল্যান হয়ে গেছিল, কিন্তু আমার ওয়াইফ সাপোর্টিং দেখে আমি কিন্তু কখনো মানে এত বছর ধরে আর কি বিদেশে মুভ করিনি। তারপরে সাপোজ হলো কি যে আমার ওয়াইফ সাপোর্টিং দেখে আমি যেমন আমার মায়ের সাথে থাকতে পারতেছি, মানে ওই ব্যাপারগুলো আর কি। তো ফ্যামিলিতে যদি একটা হ্যাপিনেস থাকে, এবং এটা কিন্তু শুধু আমার কথা না আর কি, যে কি জানি 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, ওইটাতেও যেমন বলছে যে ফ্যামিলি হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হ্যাভিং সাপোর্টিং ওয়াইফ, সো আই গেস
মানে মেবি দিস থ্রি নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বাট অন টপ অফ মাই হেড এই তিনটা জিনিস আর কি। ভাই আপনি একটা জায়গায় বলছেন যে স্টিল আপনি নিজেকে সাকসেসফুল মনে করেন না, এবং এভাবেও বলছেন যে ফেইলিওর মনে করেন। এই জিনিসটা একটু ক্লিয়ার করতে পারেন যে আপনার আসলে এই থট প্রসেসের সোর্সটা কি আসলে? সত্যি কথা বলতে কি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেই পরিমাণ মানে মানে আমরা যে ফিল্ডটাতে কাজ করি, আইটি ফিল্ডে, যেই পরিমাণ ট্যালেন্ট অ্যাভেলেবল আছে, আমরা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি না। আমার কাছে সত্যি সত্যি মনে হয় যে আমার জায়গাতে যদি আরও ভালো, আরও কেপাবল কেউ থাকতো, তাহলে আমরা যেই পরিমাণ অপরচুনিটি পেয়েছি তাতে ব্রেইন স্টেশন অ্যাটলিস্ট 4-5,000 পিপল কোম্পানি হওয়া উচিত ছিল। আমরা সাপোজ সার্ভিস দিচ্ছি, অল্প কিছু প্রোডাক্টও দিচ্ছি, এই জায়গাটাতে আরও বিপুল অপরচুনিটি ছিল, আরও অনেক কিছু করতে পারা উচিত ছিল যেটা আমি করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইটস মোর লাইক এ ফেইলিয়ার আর কি। ওকে ভাই, আমরা শেষ করে দেব। লাস্ট কোশ্চেন, ব্রেন স্টেশন 23 কত বড় হলে আপনি বলবেন যে আমি নিজেকে মোটামুটি সাকসেসফুল ভাবতে পারি? ওইরকম কোনো ডেস্টিনেশন নাই পৌঁছানোর, বাট আমরা যেটা আর কি চাই যে উই হ্যাভ লট অফ অ্যামেজিং লিডার্স, যাতে আমরা মানে একটা মানে অ্যামেজিং একটা অর্গানাইজেশন তৈরি করতে পারি, যে অর্গানাইজেশন কন্টিনিউয়াসলি বাংলাদেশে একটা বিগ এফেক্ট তৈরি করতেছে। আমাদের যেমন একটা ভিশন আছে যে উই ওয়ান্ট টু ক্রিয়েট ইম্প্যাক্ট ইন 1 মিলিয়ন পিপল লাইফ। তো 1 মিলিয়ন পিপল এরকম না যে 1 মিলিয়ন পিপল আমাদের কোম্পানিতে জব করবে, রাদার সাপোজ আমরা ফিউচারে একাডেমিতে সাপোজ লিডার তৈরি করার দিকে ফোকাস করতে চাই, যে হাউ উই ক্যান ক্রিয়েট লট অফ ক্রিয়েটিভ লিডার্স যারা অ্যামেজিং কাজ করতে পারবে, এবং অ্যামেজিং এন্টারপ্রেনার তৈরি করা, ওই জায়গাগুলোতে বিভিন্ন লার্নিং করা। একটা পার্ট হচ্ছে যে আমরা যেমন ফিউচারে ভেঞ্চার স্টুডিও করতে চাই, যার মাধ্যমে অনেক অনেক কোম্পানি করতে পারি, যেই কোম্পানিগুলো আর কি বিগার ইম্প্যাক্ট তৈরি করবে। এরকম না যে মানে আমি যেটা দেখি যে দেয়ার আর সো মেনি অ্যামেজিং পিপল ইন বাংলাদেশ, মানে আমি বলতে গেলে আমি শেষ করতে পারবো না। এই যে আসিফ রহমান ভাই বেসিসের যে ডিরেক্টর হয়েছেন, তারপরে এই যে রাকিব এখানে কিছুদিন আগে পডকাস্ট হয়ে গেল, তারপরে ঝংকার, তারপর আরো অনেকে, মানে সো মেনি অ্যামেজিং লিডার্স, মঞ্জুর ভাই, তারপর আরো অনেকে, মানে আমি বলে শেষ করতে পারবো না। সো আমার কাছে যেটা মনে হয় যে উই নিড টু ক্রিয়েট লট অফ সাকসেসফুল অর্গানাইজেশনস, এবং বাংলাদেশকে আমরা বেটার জায়গাটাতে নিয়ে যাওয়া। তো এই জায়গাগুলোতে কিছু রং পারসেপশন আছে, যে পারসেপশন গুলো নিয়ে কাজ করতে চাই। তার মধ্যে একটা পারসেপশন হলো গিয়েছে বাংলাদেশে মানে ভালো ম্যানেজার নাই। তো ভালো ম্যানেজার নাই বিকজ ভালো ম্যানেজার তৈরি করা হয়নি, ট্রেন করা হয়নি। তো এই জায়গাগুলোতে কাজ করতে চাই যাতে উই ক্যান ক্রিয়েট এ বিগার ইম্প্যাক্ট। তো এই জিনিসগুলো অনেকেই আমার কাছে মনে হয় যে মানে উই আর ভেরি লাকি যে আমরা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারতেছি, অনেকেই এতখানি রিয়েলাইজ করতে পারে না। তো এই কারণে যেহেতু আমরা রিয়েলাইজ করতে পারছি, তো এই জায়গাগুলোতে কাজ করতে চাই। সো দ্যাট জার্নি itself is the reward, not necessarily the destination আর কি, যে আচ্ছা এই জায়গাটাতে পৌঁছলে I would call myself success. ভাই আপনি কষ্ট করে এসেছেন, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে এসেছেন, এই জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে দর্শকরা আপনাকে আরেকদিন হয়তো বা দেখতে চাইবে, আপনারা যদি ভাইকে আরেকদিন দেখতে চান, কারণ আমার কোশ্চেন আসলে শেষ হয় নাই, ভাইয়ার দেওয়ার আরো অনেক কিছু ছিল, বাট আপনাদের কষ্টের কথা ভেবে শেষ করতে হচ্ছে। ভাইয়ের কাছ থেকে আপনারা কি কি জানতে চান কমেন্টস করতে পারেন, আর আজকের আমাদের ডিসকাশন থেকে আপনি কি কি শিখলেন সেটা যদি আমাদের কমেন্টস বক্সে আপনি লিখে দেন, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কিভাবে আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য এবং চিন্তা করতে ইন্সপায়ার করার জন্য। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।